9টার সময় ক্লাসটা তোমাদের শুরু করব। ক্লাস বলতে আজকে মেইনলি আলোচনা করব, তোমরা জানো যে এসএলএসটি এক্সামিনেশন হবে, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। হুম, মানে হতেই হবে। এবং আমি প্রথমেই যেটা আমি বলেছিলাম যে যারা যারা দেখতে মানে যারা যারা জয়েন করতে পারেনি, আমি এই যে ক্লাস আছে তো এটাকে আমি রেকর্ড করছি। রেকর্ড ভিডিও তোমাদেরকে আমি পাঠিয়ে দেব, মানে যে গ্রুপেতে তোমরা আছো তো সেই গ্রুপে আমি রেকর্ডও পাঠিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এবার একটু বলি যে আজকে প্রধানত যে বিষয়গুলো নিয়ে আমি বলবো, আমি কি মানে বিষয় বলবো তোমাদের একটা নোটিফিকেশন দিয়েছিলাম, দেখেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে বলবো বলেছিলাম মনে আছে? এটা এক্সামটা নিয়ে স্যার এসএলএসটি। হ্যাঁ, এসএলএসটি এক্সাম নিয়ে যেমন বলবো, তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তো নোটস আছে অনিমা, তোমরা তো অনেক দিন থেকেই আমার কাছে পড়েছো, সুতরাং তোমাদের কাছে বিভিন্ন নোটসও আছে। তো সেই নোটসগুলো তোমরা কিভাবে পাবে এই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই আমাকে বলছো যে অনলাইন ক্লাস মানে লাইভ ক্লাস শুরু করতে, তো এইগুলো সম্পর্কেও আলোচনা করব। এবং যেহেতু পরীক্ষা একদম চলে এসেছে আর কি, তো সেই কারণের জন্য অনেকে তোমরা বলছো যে মক টেস্টের ব্যাপার এটা হচ্ছে থাকবে, সুতরাং সেই বিষয়গুলো আমি আলোচনা করব, মানে সমস্ত কিছু বিষয়ই আলোচনা করব। দেখো, অনেক সময় এরকম হয়, তোমরা হয়তো ভাবতে পারো বা অনেক সময় বলতে পারো যে স্যার আপনাকে ফোনে পাওয়া যায় না। আমি অ্যাকচুয়ালি, তোমরা দেখেছো যে আমি যে নোটসগুলো তৈরি করি অনেকটা সময় লাগে সেগুলো তৈরি করতে, এখনো তৈরি করছি, এমসিকিউ গুলোও আমি তৈরি করছি। সুতরাং সেই কারণের জন্য হয়তো ফোন অ্যাটেন্ড করতে পারি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8348091202, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি সময় মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো। হয়তো ফোন করলে অনেক সময় তোমরা পাবে না, ঠিক আছে? কারণ দেখো, আমিও তো একটা কাজেতে থাকি। হ্যাঁ, তো সেটা 11টা থেকে 4:30 পর্যন্ত করতে হয় স্কুলে। তার সঙ্গে সঙ্গে তারপরে এসে যেটুকু সময় পাই, তো সেই নোটস তৈরি করি, এমসিকিউ তৈরি করি তোমাদের যাতে সুবিধা হয়। তো সেই কারণের জন্য অনেক সময় ফোন, তারপরে ভিডিও ফিডিও করতে হয়, সেই জন্য ফোন অনেক সময় ধরার সময় থাকে না। সেই জন্য তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি ঠিক সময়ে তোমাদেরকে গ্রুপেতে মেসেজ দিয়ে দেবো। আমি এই দিনটার জন্যই ওয়েট করছিলাম, দীর্ঘদিন ধরে এসএসসি আমি পড়িয়ে এসেছি, প্রায় 4টে ব্যাচ আমার কমপ্লিট হয়েছে, অনিমারা জানে। তো কিন্তু তবুও দেখো, তখন ঠিক মন থেকে আমার ঠিক এরকম মনে হচ্ছিল যে ঠিক মতো আমি যেন মানে পড়ানোর ঠিক ইচ্ছাটা ছিল না, কারণ কোনো রকম কবে পরীক্ষা হবে কি হবে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার ছিল না, তো সেই কারণের জন্য ঠিক ইচ্ছাটাও ছিল না। কিন্তু অনেকেই পড়ে গেছে, প্রচুর স্টুডেন্টস আমার কাছে পড়ে গেছে। তো এখন যেহেতু একটা ডেডলাইন চলে এসেছে এবং আমরা জানি যে স্পেসিফিক এই সময়ে পরীক্ষা হবে, এটা আমরা একটা জেনে গেছি। তো সেই কারণের জন্য আমি একটা মন থেকে একটু এনার্জি পেয়েছি যে তোমাদেরকে এবার আমি পড়াতে পারবো। কিন্তু তোমাদের মতো স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে প্রচুর প্রিপারেশন নিতে হয়। ঠিক আছে? আমার সবসময় একটা টেনশন থাকে যে কিভাবে পড়াবো। তোমরা যেহেতু ম্যাচিওর্ড, স্কুলের ছেলেরা অনেক ইম্যাচিওর্ড হয়। তারা কিছুই জানে না সেরকম। বায়োলজি একটা স্কুলের ছেলেকে যখন পড়াতে যাই সে তো কিছুই জানে না। সুতরাং একটা টিচার যেটা বলবেন তারা ভাববে যে সেটাই সঠিক। কিন্তু তোমরা যেহেতু পড়ে এসেছো, তোমাদের বিএসসি গ্র্যাজুয়েশন হয়েছে, মাস্টার ডিগ্রি হয়েছে, তাহলে তোমাদের পড়ানোটা একটু চাপ থাকে সবসময়। এটা ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলছি। তো সেই জন্য আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হয়, ভালো করে পড়তে হয়। এবং সেই পড়া প্রিপারেশন নেওয়ার জন্যই হয়তো আমি সময়টা অনেক সময় পাই না ফোন অ্যাটেন্ড করার। ঠিক আছে? আর সমস্ত কাজগুলো যেহেতু আমি একাই করি, অনেককে সুযোগ দিয়েছিলাম কিন্তু ঠিকঠাকভাবে করছিল না, প্লাস আমারও মনোপুত হচ্ছিল না। তো সেই জন্য টোটাল বিষয়টা যেহেতু একা করি, আমাকে একাই কন্ডাক্ট করি, তো সেই কারণের জন্য অনেক সময় তোমাদের ফোন ধরতে পারি না। ঠিক আছে? এবং যখন তোমাদের প্রয়োজন হবে দেখবে তখনই আমি ঠিক তোমাদের লাইভে চলে আসবো। যেমন এখন এইরকম সময়ে তোমাদের মনে হচ্ছিল যে স্যারের সঙ্গে যদি ডিরেক্টলি যদি কথাবার্তা বলা যায়, তো আমি এখন চলে এসেছি লাইভ। ঠিক আছে? তোমাদের যে প্রশ্ন, যা কোয়েরিজ, সমস্ত কিছু আমি শুনবো। ঠিক আছে? দেখবে যে আমার যে নোটস আছে সমস্ত বিষয়গুলোই কিন্তু এক্ষেত্রে কিন্তু কভার করা আছে। ঠিক আছে? টোটাল বিষয় কভার করা আছে। হ্যাঁ, থিওরি সমস্ত বিষয় কভার করা আছে। আমি সমস্ত বিষয়ই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকে পিএসসির নোটস নিয়েছো, তো তাদের জন্য কি ফেসিলিটিস দেবো, এভরিথিং আজকে আমি আলোচনা করব। ঠিক আছে? অয়নাভ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার আচ্ছা, আমি নোটটা বলছি। হ্যাঁ বলো, হ্যাঁ নুডনেসা বলো। যে তোমারটা বলেছিলাম তো সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে? তারপর তোমাদের প্রশ্ন শুনছি। হ্যাঁ, দেখো, ঠিক আছে অয়নাভ প্লাস আরো যারা আছো? আচ্ছা, এবার
প্রথমেই আজকে আমি একটা প্রথমে ক্ল্যারিফিকেশন যেটা দেব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তোমরা দেখেছো যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যেটা দিয়েছেন, তো সেক্ষেত্রে একটা কনফিউশন হচ্ছে যে সেটা হচ্ছে যে ফ্রেশাররা কি পরীক্ষা দিতে পারবে নাকি 2016 সালে যারা পরীক্ষাতে বসেছিলেন যে 22 লক্ষ ক্যান্ডিডেট, তো তারা পরীক্ষা দিতে পারবেন। মানে 2016তে যে সমস্ত ক্যান্ডিডেট যারা বসেছিলেন তারা তো অবভিয়াসলি পরীক্ষা দিতে পারবেন, কিন্তু ফ্রেশার যারা, তো সেটা কিন্তু এখনো পর্যন্ত 100% সুপ্রিম কোর্টের রায়ে ক্লিয়ার হয়নি। এটা কেউই জানে না যে মানে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা। তো সেই কারণের জন্য এটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। একটু আগেই আমি একটা প্রশ্ন দেখলাম যে তোমরা মানে কোয়েশ্চেন্স করেছো যে ফ্রেশাররা কি পরীক্ষা দিতে পারবে, তো এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু যে কয়েকদিন তোমাদের সময় আছে, ফ্রেশাররাও তোমরা কিন্তু প্রিপারেশন নাও। এক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে এটাই প্রধানত জেনারেলি এটাই বোঝায় যে ফ্রেশাররাও মানে সবাই এক্ষেত্রে পরীক্ষা দিতে পারবে, জেনারেলি এটাই বোঝায়। এবং দেখবে যে যে রায় যেটা দিয়েছে সুপ্রিম কোর্টে, তো সেখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে যারা নন টেন্টেড যে সমস্ত টিচার আছেন, তো তাদেরকে কিন্তু এক্ষেত্রে কোনো রকম এক্সট্রা সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে না। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে হয়তোবা ফ্রেশাররাও পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আবার বলছি এটা কিন্তু আমিও 100% এটা জানি না যতক্ষণ না নোটিফিকেশন পাবলিশড হচ্ছে ততক্ষণ। তাহলে এক্ষেত্রে তোমরা ফ্রেশার যারা আছো তো তারা তাহলে কি করবে? আমার মনে হয় তোমরা এতদিন যে বিষয়গুলো পড়েছো, তো সেই অংশগুলো তোমরা এখন পড়াটা কন্টিনিউ করো। এরকম ভাববে না যে তোমরা হয়তো পরীক্ষা দিতে পারবে না, এরকম ভাববে না। একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও যে যদি সুযোগ আসে তোমরাও এক্ষেত্রে পরীক্ষা দেবে। ঠিক আছে? তাহলে সবাই তোমরা যারা আছো, যারা 2016তে যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবভিয়াসলি বসতে পারবে, এবং যারা ফ্রেশার আছো তারাও একটু প্রিপারেশন নিয়ে নাও যে তোমাদেরকেও বসতে হতে পারে। এবং অলমোস্ট আমার মনে হয় 80% চান্স তো প্রত্যেকেই হয়তো সুযোগ পাবেন, কারণ যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে বললাম। ঠিক আছে? আচ্ছা, এবার সায়ন কি বলছে বলো, সায়ন। স্যার স্যার আমি বলছি হুম। হ্যালো হ্যাঁ বলো, শুনতে স্যার পাচ্ছি, বলো। স্যার আমি বলছি কি আমি নতুন বিএড করেছি ঠিক আছে সেন্সের সিলেবাসটা আমি তুমি যে এই যে গ্রুপে তুমি আছো এই গ্রুপেতে আজকে আমি সেন্ড করে দেবো। ঠিক আছে? 2016তে এসএলএসটির যে সিলেবাস আছে এই সিলেবাসটা আমি সেন্ড করে দেবো। ঠিক আছে? স্যার স্যার আপনার নোট বলছি ইংলিশে আছে না হ্যাঁ, আমার সমস্ত নোটস কিন্তু ইংলিশেই আছে। হ্যাঁ। স্যার আপনি প্রিপেয়ার করছেন হ্যাঁ বলো। হ্যাঁ, নোটস সমস্ত পাওয়া যাবে, সেগুলোই তো আজকে বলবো তোমাদের কিভাবে তোমরা নোটসগুলোকে পাবে। সবকিছু আজকে আলোচনা করব। নোটসও তোমাদেরকে দেখিয়ে দেব, কোন টপিকসে কতগুলো করে নোটস আমি অ্যারেঞ্জ করেছি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে? নোটস কিন্তু ইংলিশে। হ্যাঁ। হ্যাঁ, নোটে ফ্রেশার আর হচ্ছে যারা 2016 যারা ক্যান্ডিডেট আছে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা সায়ন কি, আচ্ছা সায়ন তো বললে, আর বলো, আর কেউ যদি কোনো কিছু বলো তাহলে বলতে পারো। টপিকস যেগুলো আছে সেগুলো কিন্তু বাংলাতে খুব বেশি বইও পাওয়া যায় না। ঠিক আছে? সেই জন্য বাংলার কিন্তু কোনো নোটস নেই। হ্যাঁ, জামির, মানে হ্যাঁ আমার কাছে কোনো বাংলাতে কোনো নোটস বলছি। আচ্ছা এবার আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটু দেখো। ঠিক আছে? এখানে দেখো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখো, আগে প্রথমে এই বিষয়গুলো বলে দিই। দেখো এক্ষেত্রে যেটা তোমাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে যে আমি যে নোটসগুলো এখন তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। দীর্ঘদিন ধরে তোমরা আমাকে বলছিলে, আমি এতদিন যে পড়িয়ে এসেছি, যারা আমার স্টুডেন্টস ছিল তারা প্রধানত সেই নোটসগুলো তারা পারচেস করতো। আমার লাইভ ব্যাচে যে ফিস ছিল সমস্ত কিছু বিষয় তোমাদের বলবো, সেটা 800 টাকা ফিস ছিল, যারা রেকর্ড ব্যাচে ছিল তাদের 600 টাকা করে ফিস ছিল। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে ক্লাসগুলো আমি করিয়েছি, প্লাস যে সমস্ত স্টুডেন্টস যারা আমার পুরানো স্টুডেন্টস তারা তো সমস্ত নোটসগুলো পেয়েছে। তাহলে তোমরা যারা পুরানো আমার স্টুডেন্টস আছো তাদেরকে এই নোটসগুলো কেনার দরকার নেই, কারণ আমি যে ক্লাস যেগুলো করেছি সেই নোটসগুলোই কিন্তু এক্ষেত্রে আছে। ঠিক আছে? অনিমা, বিষয়টা বুঝতে পেরেছো? ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো রকম হ্যাঁ মডিফাইড কোনো নোটস সেরকম যেগুলো তোমাদের তুমি তো 4th ব্যাচেও ছিলে, সুতরাং তোমরা যারা পুরানো স্টুডেন্টস আছো তাদেরকে এই নোটসগুলো কেনার কোনো দরকার নেই। এবার বলি, যে নোটসগুলো আছে, যেহেতু তোমরা 3টে সাবজেক্টেই যেহেতু তোমরা দেখেছো যে 2016 সালে যে এক্সামিনেশন হয়েছিল, যে কোয়েশ্চেন্স যেটা এসেছিল 55 মার্কসের কোয়েশ্চেন্স ছিল, তো সেই কোয়েশ্চেন্সে কিন্তু 3টে সাবজেক্টই ছিল, জুলজি ছিল, ফিজিওলজি ছিল এবং বোটানি ছিল। তো সেই জন্য জুলজি, ফিজিওলজি এবং বোটানি তিনটেরই স্টাডি মেটেরিয়ালস আমি তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু এই যে 3টে সাবজেক্টের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু 9-10 লেভেলের স্টাডি মেটেরিয়ালস, অর্থাৎ
এসএসসি সিলেবাসে যে 9-10 লেভেলের যে সিলেবাস আছে, এই 9-10 লেভেলের সিলেবাসের সমস্ত স্টাডি মেটেরিয়ালস জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টেই কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব, ঠিক আছে? তো এই নোটসগুলো কি আছে, কতগুলো করে টপিকস আছে, এই সমস্ত বিষয় তোমাদেরকে বলছি। দেখো, তাহলে আজকে যে বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করব, এই হ্যাঁ বলো বলো বুঝতে পারবে 2016-এ তো যারা আছেন তো তারা তো অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে প্রধানত আমার যেটা মনে হয়, ঠিক আছে, এটা মনে হয় যে ফ্রেশ মানে সবাই এক্ষেত্রে সুযোগ পাবে। আরো একটা লাইন এক্ষেত্রে যেটা দেওয়া আছে সুপ্রিম কোর্টের নিয়ম মানে রুলস, যেটা সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে যেটা আছে, যে যারা টিচার মানে 2016-তে যারা টিচার যারা এক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, তো তারা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবে না শুধুমাত্র এজ ছাড়া। তার মানে আমার মনে হয় যে এটাই প্রমাণ করে যে সবাই মনে হয় পরীক্ষাতে বসতে পারবে। তবে আবার বলছি, এটা আমার মন গড়া কথা, ঠিক আছে? এটা আমি আমার অ্যাজাম্পশন থেকে, আমি আমার কনসেপ্ট থেকে এটা তোমাদেরকে বললাম। কিন্তু এসএসসির নোটিফিকেশন পাবলিশড না হওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়টা ক্লিয়ার নয়। তাহলে তোমরা যারা ফ্রেশ যারা ক্যান্ডিডেট আছো, তাদেরকে আমার মনে হয় যে এখনই এই নোটসগুলোকে কেনার বা এখন এই নোটসগুলোকে অ্যাক্সেস করার কোনো দরকার নেই। নোটিফিকেশন পাবলিশড হোক, যদি তোমরা ফ্রেশ যদি ক্যান্ডিডেটরা যদি পরীক্ষাতে বসতে পারো, তখন তোমরা এই নোটসগুলোকে তোমরা কিনতে পারো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? এখন তোমাদের কাছে যে বই আছে, যা মেটেরিয়ালস আছে, সেগুলো পড়ো, সিলেবাসটাকে একটু দেখো, সেই অংশগুলো পড়ো। তোমরা এতদিন যেগুলো পড়েছো, তোমরা +2 লেভেলের যে বই আছে, আমি দেখবে যে একটা বইয়ের একটা লিস্টও তোমাদের বলেছিলাম, একটা বই কিনে নেবে, প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি 11-12 লেভেলের বই। তোমরা যারা ফ্রেশ যারা ক্যান্ডিডেট আছো, তারা 11-12 লেভেলের বইটাকে ভালো করে কভার করো। সিবিএসসি বোর্ডের যে বই আছে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি, এই বইটাকে তোমরা ভালো করে কভার করো, ঠিক আছে? ঠিক আছে? কিন্তু প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজিতে একদম এসএসসি সিলেবাসের অনেক কিছু অংশ তোমরা পেয়ে যাবে। কি বললাম বোঝাতে পেরেছি? প্রচুর অংশ, সমস্ত কিছু অংশ তোমরা পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, হুম, যে হ্যাঁ, আমাদের যে বাংলা মিডিয়ামের সাতটা পাবলিকেশনের যে বইটা আছে দুলাল চন্দ্র সাঁতরা, ওটা একটু মানে মোটামুটি পড়া যাবে তো? দুলাল চন্দ্র, প্রচুর ইনফরমেশন আছে। ওইটা পড়া যাবে, কিন্তু ওগুলো সঠিকভাবে অ্যারেঞ্জ দেখো। তুমি বাংলাতে পড়ছো? না স্যার, আমি নোটস গুলো আপনার ইংলিশই পড়ি, ওটা হুম, জাস্ট একটু দেখার জন্য তুমি যদি বাংলা যদি দেখতে চাও, তাহলে সাঁতরার থেকে তুমি ছায়া প্রকাশনের বইটা দেখবে, ঠিক আছে? ছায়ার যে বইটা আছে, হ্যাঁ, সাঁতরার থেকে ছায়ার যে বইটা আছে ওইটা দেখবে, ঠিক আছে? পরীক্ষা হয়েছিল তো কি 90 মার্কের লাইসেন্স না আরো না না, 50 মার্কসের লাইফ সায়েন্স হয়েছিল, 50 মার্কস, 40 মার্ক সরি 55 মার্কসের লাইফ সায়েন্স হয়েছিল, এক্সাম হয়েছিল। আচ্ছা, রিমেইনিং যে মার্কস ছিল সেটা হচ্ছে একাডেমিক স্কোর ছিল, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 55 মার্কসের পরীক্ষা হয়েছিল। রিটেন এক্সামিনেশন যেটা হয়েছিল সেটা 55 মার্কসের হয়েছিল। আর বাকি যে রিমেইনিং যে মার্কস যেটা ছিল 100 মার্কসের অ্যাকচুয়াল পরীক্ষাটা হয়, 55 মার্কসের তোমার এ ছিল, এবং 10 মার্কসের ইন্টারভিউ ছিল, আর বাকি একাডেমিক মার্কস ছিল। হ্যাঁ বলো। পরীক্ষা হয়েছিল তো ওটা 90 মার্কের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ফ্রেশ যারা ক্যান্ডিডেট আছো, তাদেরকে এখন এই নোটসগুলো কেনার বা পারচেস করার কোনো দরকার নেই। তোমরা প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি থেকে এখন তোমাদের বেসটাকে তৈরি করে নাও এই কয়েকদিন, কারণ 31শে মের মধ্যে যেহেতু এসএসসি নোটিফিকেশন দিয়ে দেবে, তো নোটিফিকেশন দিলে তোমরা যদি সুযোগ পাও, তখন তোমরা এই নোটসগুলো কিনতে পারো, ঠিক আছে? দেখো, আমি কি কাজটা করছি আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের কেন এই নোটসগুলো প্রয়োজন সেটা বলে দিই। আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না, আমি যেটা সত্যি সেটা বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে তোমাদের কাছে বিষয়গুলো অ্যারেঞ্জ করা থাকে না, বা তোমাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনো একটা টপিক্সে তো বিভিন্ন অংশ থাকে। ধরো যাক কোনো একটা পার্টিকুলার টপিক্স পড়ছো, ধরো তুমি জুজিওগ্রাফি পড়ছো, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম, ধরা যাক কোনো একটা পোর্শন আছে, জুজিওগ্রাফি একটা পোর্শন আছে, বা কোনো একটা অংশ ধরা যাক ব্লাড ভাস্কুলার সিস্টেম আছে। এক্ষেত্রে তুমি তোমার কাছে যে অংশগুলো তুমি যেগুলো পড়েছো হয়তো সেগুলো স্ক্যাটার্ড হয়ে আছে, আমি আমার নোটসের মধ্যে সেগুলো অ্যাকুমুলেট করে দিয়েছি, জাস্ট এইটুকু কাজ করেছি। মানে আমার যে নোটস আছে সেই নোটসে যে টপিকসগুলো আছে সেই প্রত্যেকটা টপিকসগুলো শুধুমাত্র সাজানো আছে, ঠিক আছে?
এটাই আমি প্রধানত করেছি। তাহলে তোমাদের যে কাজটা হবে এই নোটসগুলো অ্যাভেল করলে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে তোমরা সময় যেমন তোমাদের বাঁচবে, তার সঙ্গে সঙ্গে স্পেসিফিক জিনিসগুলো তোমরা পড়তে পারবে। অর্থাৎ কোন একটা পার্টিকুলার অংশ বা কোন একটা পার্টিকুলার টপিকসে কি পড়তে হবে, কি কি জিনিস আছে, এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। ঠিক আছে? যেটা বলছিলাম যে টাইপস অফ দ্য স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড বাই, আমি আমার যে বায়ানি নির্মল, তো কোন ধরনের স্টাডি মেটেরিয়ালস এখন প্রোভাইড করব? এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 9-10 লেভেলের বায়োলজি স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল। তার মানে জুলজি, ফিজিওলজি এবং বোটানি তিনটেরই স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। কিন্তু পিজি লেভেলের বায়োলজি স্টাডি মেটেরিয়াল আমি তৈরি করছি, এটা অ্যাভেলেবেল শর্টলি। শর্টলি বলতে কি, মে মাসে গরমের আমি ছুটি পাবো, এই ছুটির মধ্যে আমি পিজি লেভেলের যে বায়োলজির যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলো তৈরি করে ফেলবো এবং আশা করি জুন মাস থেকে এগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তোমরা অনেকেই আমাকে বলেছে স্যার পিজি লেভেলের বায়োলজি স্টাডি মেটেরিয়ালস দিন। এখন এসএসসির যে 9-10 লেভেল এবং পিজি লেভেল এই দুটোর সিলেবাস কিন্তু 90% বা 85% মিল আছে। কেবলমাত্র পিজি লেভেলে কিছু টপিকস এক্সট্রা আছে এবং সেই এক্সট্রা টপিকসগুলো আশা করি আমি মে মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো পিজি লেভেলে। তো সেগুলোই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তো এটাই হচ্ছে ব্যাপার। পিজি লেভেলের বায়োলজি স্টাডি মেটেরিয়াল কিন্তু এখন তৈরি করছি আমি। এটা শর্টলি আমি খুব মানে জুন মাসের মধ্যে এগুলো তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ এর যে প্র্যাকটিস সেট এটাও তৈরি করছি। তো এটাও কিন্তু মানে জুন মাস থেকে এগুলোও তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। ঠিক আছে? কোনো অনলাইন লাইভ ক্লাস এখন আমি করছি না, মানে এই মুহূর্তে করছি না বলতে এই যে এপ্রিল মাস আছে এই এপ্রিল মাসে এখন করছি না, কারণ এই স্টাডি মেটেরিয়ালসগুলো আমি তৈরি করছি। এই বিষয়গুলো তোমাদের বলার ছিল। এইবার দেখো, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 9-10 লেভেলের যে বায়োলজি যে স্টাডি মেটেরিয়াল আছে, প্রথমে সেটা বলবো যে তোমরা মান্থ ওয়াইজ এটাকে পারচেস করতে পারো। সবাই বুঝতে পারছো? যদি কোনো কনফিউশন থাকে কোনো একটা স্লাইডে আমাকে বলবে। ঠিক আছে? এখনো পর্যন্ত কোনো কনফিউশন নেই তো? না স্যার। আচ্ছা, এবার তোমাদের বলি আমি যে স্টাডি মেটেরিয়ালস যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব সেটা দুই ভাবে তোমরা কিনতে পারো। দেখো, এই স্টাডি মেটেরিয়ালসগুলো তৈরি করতে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয় এবং সেই কারণের জন্য কিছু আমাকে প্রাইস তো আমাকে রাখতেই হয়। ঠিক আছে? কিন্তু যে প্রাইসগুলো রাখা আছে সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 9-10 লেভেলের যে বায়োলজি স্টাডি মেটেরিয়ালস আছে, এটা মান্থ ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস আমি তোমাদের দিতে পারি। মান্থ ওয়াইজ মানে কি, ধরা যাক আমি যে ক্লাস আমি যে মানে আগের যে ব্যাচগুলোতে করেছি, তো এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস করেছি বা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত মোস্ট প্রবাবলি ক্লাস করেছি, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই মান্থ ওয়াইজ একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। হয়তো তোমাদের কাছে কোনো টপিকস আছে, আবার হয়তো কোনো টপিকস নেই। ঠিক আছে? তাহলে তোমরা একটু দেখে নেবে যে কোন মান্থের নোটসগুলো তোমাদের লাগবে। একটু বলে দিই যে স্টাডি মেটেরিয়ালস ইনক্লুড অল 3 সাবজেক্ট। মানে মান্থ ওয়াইজ যে স্টাডি মেটেরিয়াল সেক্ষেত্রে কিন্তু জুলজি, ফিজিওলজি এবং বোটানি সবকিছু মিক্সড হয়ে আছে। এবং স্টাডি মেটেরিয়ালস কিন্তু পিডিএফ ফরম্যাটে দেবো। ঠিক আছে? যে স্টাডি মেটেরিয়ালস যেগুলো দেবো সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে, কোনো হার্ড কপি নয়। এবং এটাকে সিম্পলি তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আমি মানে তোমরা যারা পেমেন্ট করবে সেখানে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। সেটাকে ডাউনলোড করবে, সেটাকে প্রিন্ট করবে এবং সেটাকে রিড করবে। ঠিক আছে? অথবা এরকম কাজ করতে পারো, তুমি ডাউনলোড করলে ডাউনলোড করে কোনো একটা কম্পিউটারের দোকানে চলে যাবে, সেখানে কোনো পেন ড্রাইভে সেই নোটসগুলোকে তোমরা সেভ করে নেবে। ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটালি ইংলিশে হবে। আমার যে নোটসগুলো আছে সব কিন্তু ইংলিশে হবে এবং এটা কিন্তু হ্যান্ড রিটেন নোটস, মানে আমি হাতে লিখে লিখে তৈরি করি, টাইপ করার আমি সময় পাই না। কিন্তু যে হাতের লেখা যেটা আছে সেটা ক্লিয়ার, পরিষ্কার হাতে লেখা, সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আমার পুরানো স্টুডেন্টস আছে, যেমন অনিমা আছে, প্লাস আরো অনেকে আছে। তোমরা বলতে পারবে, অনিমা পড়তে কোনো অসুবিধা হতো না তো স্টাডি মেটেরিয়ালস গুলো? স্যার, আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। এবার দেখো, এরপরে যেটা বলছে যে স্টাডি মেটেরিয়ালস উইল বি প্রোভাইডেড ভায়া হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এই স্টাডি মেটেরিয়ালস আমি তোমাদেরকে প্রোভাইড করব এবং সেই কারণের জন্য এটা খুব ইজি, তোমাদের অ্যাক্সেস করাটা খুব ইজি হয়ে যাবে। আমরা তো সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি, তাহলে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব। এবং তার সঙ্গে সঙ্গে এই স্টাডি মেটেরিয়ালসের যে স্যাম্পেল আছে, তো সেই স্যাম্পেলও কিন্তু আমি তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো যে স্টাডি মেটেরিয়ালসের মধ্যে কি কি আছে, সবকিছু দেখিয়ে দেবো। ঠিক আছে? তো এক্ষেত্রে নোটস আর অ্যাভেলেবেল ইন মান্থ ওয়াইজ। তো মান্থ ওয়াইজ নোটস কেন আমি বলছি, এই যে বিষয়টা, এই যে মান্থ ওয়াইজ নোটসের কথা বললাম, এই মান্থ ওয়াইজ নোটস হচ্ছে সেটাই যে আমি যে লাস্ট যে 4th ব্যাচ, দেখো এসএসসিতে আমি অলরেডি 3টে ব্যাচ আমি পড়িয়েছি। লাস্ট যে ব্যাচ যেটা ছিল সেটা 4th ব্যাচ। ঠিক আছে? মানে 4 নাম্বার ব্যাচ। এই 4 নাম্বার ব্যাচে প্রত্যেক মাসে আমি যে যে ক্লাস করেছি, প্রত্যেক মাসে অন্তত 8টা করে টপিকস, 8টা থেকে 10টা করে টপিক্সের প্রত্যেক মাসে আমি নোটস দিয়েছি। সুতরাং
মান্থ ওয়াইজ এক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল বলতে লেটেস্ট যে 4th ব্যাচে আমি যে ক্লাস নিয়েছিলাম তার সমস্ত নোটসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। ধরো যাক এপ্রিল মাসে কিছু টপিকস আছে, তোমাদেরকে আমি এই মান্থ ওয়াইজ আমি যে ক্লাস যে নিয়েছিলাম তার লিস্ট আমি তোমাদের গ্রুপেতে পাঠিয়ে দেবো। এবার সেই লিস্ট দেখে তুমি দেখে নিলে যে এপ্রিল মাসে ধরা যাক আমি ডেভেলপমেন্টাল বায়োলজির টোটাল ক্লাস নিয়েছি, আমি বলছি সাপোজ জুলজির। এখন তোমার মনে হলো যে তোমার ডেভেলপমেন্টাল বায়োলজি লাগবে, তাহলে শুধুমাত্র তুমি এপ্রিল মাসের ওই নোটসগুলোকে তুমি কিনে নিতে পারো। আবার ধরা যাক মে মাসে আমি ধরা যাক বায়োকেমিস্ট্রি ক্লাস নিয়েছি, তো তোমার মনে হলো যে বায়োকেমিস্ট্রির নোটসগুলো শুধুমাত্র তোমার লাগবে, ডেভেলপমেন্টাল বায়োলজি লাগবে না, তাহলে তুমি এপ্রিল মাসের না কিনলেও হবে, তুমি মে মাসেরটা কিনলেও হবে। সেই জন্য বলছি যে ক্লাস কন্ডাক্টেড ইন লেটেস্ট 4th ব্যাচ ফর WBSSC SLST 9-10 লেভেল, তো এটাই কিন্তু মান্থ ওয়াইজের কথা বলছি। এবং মান্থ ওয়াইজ যে টপিক কস্ট আমি যেটা রেখেছি দেখে নাও। ধরো যাক মান্থ ওয়াইজ যে টপিক কস্ট যেটা আছে না, মানে কোনো একটা মাসে ধরো যাক এপ্রিল মাসের তুমি কিনলে আমি যতগুলো নোটস তোমাদের প্রোভাইড করবো 8 থেকে 10টা নোটস প্রোভাইড করব, সেই 8 থেকে 10 মানে মান্থ ওয়াইজের যে কস্ট আছে সেটা ₹500 টাকা, ঠিক আছে? মানে প্রত্যেক মাসের জন্য তোমাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা হয়তো বলতে পারো স্যার এত কস্ট কেন ইত্যাদি এই সমস্ত বিষয় বলতে পারে। দেখো আমি যাদেরকে আগের ব্যাচগুলোতে আমি যাদেরকে ক্লাস নিয়েছি তারা কিন্তু এরকম ভাবেই তারা পেমেন্ট করে তারা প্রধানত কিনেছে। সুতরাং এই নোটসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমাকে অনেকটা পরিশ্রম করেই এগুলো তৈরি করতে হয়েছে। সেই জন্য মান্থ ওয়াইজ যে টপিক কস্ট আছে সেটা ₹500 টাকা, ঠিক আছে? সেই জন্য 12 মাস যেহেতু আছে, তাহলে টোটাল যদি জুলজি, ফিজিওলজি এবং বোটানির যদি নোটস যদি কিনতে চাও, তাহলে টোটাল 3টে সাবজেক্টের যে পেমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে 6000 টাকা। মানে 5 × 12, তাহলে 5 × 12 60, মানে 6000 টাকা, ঠিক আছে? অর ইউ ক্যান পারচেস সিঙ্গেল মান্থ নোটস বাই পেইং অ্যাকর্ডিংলি। তার মানে কি, তোমার মনে হলো যে এত টাকা দিয়ে আমি কিনবো না, তোমার মনে হলো যে শুধুমাত্র এপ্রিল মাসের নোটস তুমি কিনবে, তোমাকে আমি লিস্ট পাঠিয়ে দেবো, তো সেই অনুযায়ী তোমরা পেমেন্ট করলে তাহলে আমি তোমাদেরকে সেই নোটসগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে মান্থ ওয়াইজ স্টাডি মেটেরিয়ালসের কথা বললাম। এইভাবে তোমরা কিনতে পারো, অর্থাৎ যে ক্লাস আমি করেছি তো সেই ক্লাসের নোটসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার? তো সেটা হচ্ছে যে হাউ ইউ ক্যান অ্যাক্সেস দ্য স্টাডি মেটেরিয়ালস, মানে মান্থ ওয়াইজ নোটস তুমি কিভাবে অ্যাক্সেস করবে একটুখানি দেখে নাও। তো জয়েন ইন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ বায়োনি নির্মল নিউজ, তোমরা তো অলরেডি এই গ্রুপে আছো, তাহলে এই গ্রুপেতে তোমরা যে আছো এই গ্রুপেতেই আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? অথবা তোমরা যদি মান্থ ওয়াইজ নোটস যদি কিনতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8348091202-তে, শুধুমাত্র তোমার নাম লিখবে এবং বলে দেবে যে স্যার এই মাসের নোটস আমি নেব। মান্থ ওয়াইজ লিস্ট আবার বলছি তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, মানে কোন মাসে কোন কোন ক্লাস আমি করেছি তার লিস্ট তোমাদের পাঠিয়ে দেবো। তোমার হয়তো মনে হলো যে তোমার সাইটোলজির নোটস লাগবে না, তাহলে তুমি সাইটোলজি যে মাসে আমি ক্লাস করেছি সেই মাসের নোটস তোমার না কিনলেও চলবে, ঠিক আছে? এরপরে কি হবে, এরপরে কি হচ্ছে জয়েন ইন দ্য ফ্রি WBSSC SLST। আচ্ছা, এই যে বায়োনি নির্মল নিউজ এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপেতেই কিন্তু আমি কিছু নোটস তোমাদেরকে আমি দিয়ে দেবো। কিছু নোটস বলতে স্যাম্পল নোটস তোমাদেরকে দিয়ে দেবো। দেওয়ার পরে তোমরা একটুখানি পড়ে দেখবে, দেখে তোমার যদি মনে হয় যে আমার হ্যান্ড রিটেন লেখা তোমার পড়তে পারছো, তাহলে তুমি সেটা কিনতে পারো। আর তোমার যদি মনে হয় যে পড়তে পারছো না, নোটস ভালো নয়, তাহলে তুমি আর টাকা দিয়ে তখন তুমি কিনবে কেন, ঠিক আছে? ইউ ক্যান পারচেস অল 12 মান্থ নোটস বাই পেইং ₹6000, ঠিক আছে? তার মানে কি, এই যে 12 মাসের নোটস কিন্তু 6000 টাকা দিয়ে তুমি কিনতে পারো, এবং সেক্ষেত্রে জুলজি, ফিজিওলজি এবং বোটানি ফুল সিলেবাসের নোটস কিন্তু তুমি পেয়ে যাবে। মানে এসএসসির 9-10 লেভেলের জুলজি, ফিজিওলজি এবং বোটানি টোটাল নোটস কিন্তু এই প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অর ইউ ক্যান পিক আপ 1 অর সেভারাল মান্থ। তার মানে ধরা যাক তুমি এপ্রিল মাসটা হয়তো তুমি কিনলে, তোমার মনে হলো এপ্রিল, জুন, আগস্ট কিনবে, ঠিক আছে? তাহলে 3 মাসের তুমি যে পেমেন্ট আমি যেটা বলেছিলাম যে 500 টাকা করে, সেরকম ভাবে হিসাব করে পেমেন্ট করে দেবে, ঠিক আছে? পেমেন্টের কিউআর কোড এই ফ্রি গ্রুপেই আমি দিয়ে দেবো, অর্থাৎ যে গ্রুপ আছে বায়োনি নির্মল নিউজ, এই গ্রুপেতেই আমি দিয়ে দেবো। সিম্পলি তোমরা পে করবে এবং স্ক্রিনশট পাঠাবে 8348091202-তে। স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে PDF ফরম্যাটের নোটস হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মান্থ ওয়াইজ নোটসের কথা বললাম। এই রকম ভাবে নোটস তোমাদের অ্যাভেলেবেল আমি করেছি। আরও একরকম ভাবে করেছি, সেটা তোমাদের বলছি। তোমাদের যেটা সুইটেবল মনে হবে সেইভাবে তোমরা নোটস অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? নোটসগুলো একটু দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো বলছে WBSSC SLST 9-10 লেভেল বায়োলজি স্টাডি মেটেরিয়ালস তোমরা সাবজেক্ট ওয়াইজে কিনতে পারো। সাবজেক্ট ওয়াইজ বলতে ধরো যাক কেউ হয়তো জুলজি কারো সাবজেক্ট আছে, সে হয়তো ভাবলো যে আমি জুলজির নোটস কিনবো না, আমি ফিজিওলজি অথবা বোটানির নোটস আমি কিনবো।
আবার কেউ হয়তো ফিজিওলজি তার সাবজেক্ট আছে, সে ভাবলো যে জুলজি অথবা বোটানি কিনবে, তোমরা এরকমও করতে পারো। এবং স্টাডি মেটেরিয়াল সেম অ্যাজ আমি পিডিএফ ফরম্যাটে দেবো, তোমরা ডাউনলোড করবে, প্রিন্ট করবে এবং সেটাকে পড়বে। এক্ষেত্রে ডাউনলোড করার পরে যেটা মনে হয় যে কোনো একটা পার্টিকুলার পেন ড্রাইভের মধ্যে নোটসগুলোকে সেভ করে রেখে দেবে, ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে হবে, এটা কিন্তু হ্যান্ড রিটেন, ক্লিয়ার এবং নট টাইপড, আবার বলছি। এবার দেখো জুলজিতে মোট কতগুলো নোটস আমি প্রোভাইড করব, 65 নোটস, এবং প্রত্যেকটা নোটসে অলমোস্ট 15 থেকে 20 পাতা আমি লিখেছি, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে জুলজিতে প্রায় 650 পাতা আমাকে লিখতে হয়েছে। এবং যেহেতু বিভিন্ন বই থেকে করা আছে, এই নোটসগুলো পড়লে তোমাদেরকে আর কোথাও থেকে পড়তে হবে না। যেমন জুলজিতে বিভিন্ন বই থাকে, যেমন কার্ডং-এর বই আছে, তার সঙ্গে সঙ্গে কুন্ডু চাকি সরকার আছে, কোটপাল আছে, বিভিন্ন রকমের বই আছে, ঠিক আছে? তো এত কিছু বই তোমাকে ঘাঁটতে হবে না, শুধুমাত্র এই নোটসগুলো তোমরা যদি পারচেস করে নাও, সমস্ত বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো জুলজিতে প্রধানত 65টা নোটস আছে, 65 নোটস আমি জুলজিতে প্রোভাইড করব। এবং জুলজি শুধুমাত্র তোমরা যদি জুলজি যদি কিনতে চাও তাহলে 3100 টাকা তার যে প্রাইস আছে শুধুমাত্র জুলজি এসএসসির জন্য, সেটা 3100 টাকা। আর বোটানিতে যে নোটস আছে সেটা হচ্ছে 52টা নোটস আছে, 52 নোটস আছে বোটানিতে, ঠিক আছে? 52টা নোটস আছে এবং প্রত্যেকটা নোটসে অলমোস্ট 20 করে পাতা আছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে কতগুলো পাতা লিখতে হয়েছে। কিন্তু নোটসগুলো তোমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে হিউজ। আমি তোমাদেরকে দেখাবো যে যে অংশগুলো হাইলাইটেড আছে, তো সেই অংশগুলো তোমরা যদি পড়ো তাহলেই কিন্তু হবে। তো বোটানির যে নোটস আছে তার কস্ট কিন্তু 2500 টাকা, ঠিক আছে? আর ফিজিওলজিতে মোট 34 নোটস আছে, মানে 34টা নোটস আছে ফিজিওলজিতে, এবং এর কস্ট কিন্তু 2100 টাকা। এই পিডিএফটাও আমি মানে এই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তারপরে দেখো দোজ হু পারচেজ দ্য ডব্লিউবি পিএসসি নোটস। এবার তোমরা যেটা বলছিলে তোমরা অনেকে পিএসসি নোটস পারচেজ করেছো, যেমন অনেকে আছে যে জুলজি নোটস তোমরা পারচেজ করেছো, ঠিক আছে? তাহলে যারা পিএসসি নোটস তোমরা পারচেজ, অনেকে আছে হয়তো জুলজির নোটস পারচেজ করেছো। তো আমি বলেছিলাম যে জুলজিতে ফার্স্ট ফেজে প্রধানত পিএসসির সেই সমস্ত টপিকসগুলো দিয়েছিলাম যেগুলো এসএসসির সঙ্গে সিমিলার। তাহলে যারা ফার্স্ট ফেজের নোটস পারচেজ করেছো তাদের কিন্তু এসএসসির নোটস পারচেজ করার কোনো দরকার নেই। কেউ হয়তো জুলজির নোটস তোমরা পারচেজ করেছো, তোমাদেরকে এসএসসির নোটস আর পারচেজ করার দরকার নেই। তোমরা যারা জুলজির নোটস তোমরা যারা পারচেজ করেছো, আমি বলে দিচ্ছি তাদেরকে এসএসসির নোটস আর পারচেজ করার দরকার নেই। আমি আবার তাদেরকে এসএসসির নোটস আমি প্রোভাইড করে দেব। এই কারণের জন্যই প্রোভাইড করে দেব, কারণ তারা তো আমাকে একবার পেমেন্ট করেছে। তারা আমাকে যেহেতু পেমেন্ট করেছে, আমি তাদেরকে আবার এই 65 মানে 65টা নোটস আমি তোমাদেরকে সেন্ড করে দেব। যদি কোনো টপিকস যদি বাকি থাকে তাহলেও সেটা তোমরা পেয়ে যাবে। কি বললাম বোঝাতে পেরেছি? যারা পিএসসির নোটস কিনেছো, কে ছিলে পিএসসির নোটস যে কিনেছো বলো? ঠিক আছে অয়নাভ? হ্যাঁ, হ্যাঁ, যেমন তোমাদের গ্রুপ আছে, তোমরা দেখেছো যে পেড গ্রুপ আছে। তো সেই পেড গ্রুপে তোমাদের যে জুলজির যে পেড গ্রুপ আছে, এই জুলজির পেড গ্রুপে আমি টোটাল এসএসসির নোটস আবার তোমাদেরকে সেন্ড করে দেব। তাহলে তোমরা যে নোট যেগুলো পিএসসির জন্য যে কিনেছো তার লিস্ট দেখে একটু মিলিয়ে নেবে, যেগুলো এক্সট্রা আছে যে টপিকসগুলো সেগুলো তোমরা প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে অয়নাভ, বিষয়টা ক্লিয়ার হলো? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের আর নতুন করে কোনো রকম পেমেন্ট করতে হবে না। এবার তোমার মনে হলো যে বোটানির নোটস এবং ফিজিওলজির নোটস তুমি পারচেস করবে, তখন তোমাকে এইগুলো পেমেন্ট করতে হবে। কিন্তু যারা বোটানির নোটস কিনেছে আমি তাদেরকে এসএসসির টোটাল বোটানির নোটস আবার আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? মানে এই যে 52টা নোটস আছে, আমি এখন আর দেখবো না যে পিএসসিতে কি নোটস ছিল, এসএসসিতে কি দিয়েছি, এ সমস্ত কিছু নয়। যারা বোটানির নোটস কিনেছে তাদেরকে সমস্ত এই যে 52টা নোটস আবার আমি তাদেরকে সেন্ড করে দেবো। ফিজিওলজির নোটস কেউ সেরকম ভাবে কেনেনি, কিন্তু যারা ফিজিওলজির দু একজন হয়তো কিনেছে, তো ফিজিওলজির নোটসও আমি তাদেরকে সেন্ড করে দেবো। তাহলে যারা জুলজির নোটস তোমরা যারা কিনেছো তাদের আর জুলজি কেনার কোনো রকম দরকার নেই। তারা চাইলে ফিজিওলজি কিনতে পারো, বোটানি কিনতে পারো, অথবা দুটোই কিনতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এরকম ভাবে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে এই পিডিএফ আমি সেন্ড করে দেব, ঠিক আছে? তাহলে যদি সমস্ত সাবজেক্টে যদি নোটস কিনতে চাও তাহলে রুপিস 6000 তোমাকে পেমেন্ট করলেই হবে। এবার হয়তো কারো কিছু মানিটারি কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? সত্যি সত্যি হ্যাঁ বলো, সত্যি সত্যি যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলবে, তখন আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ বলো। আমাদের 9th লেভেলে তো আপনি মানে সব নোটই দিয়ে দিয়েছিলেন হুম 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 হুম। এখানে কি সেরকম কিছু এক্সট্রা থাকে বোটানি বা না না দেবাংশু, কিছুই এক্সট্রা থাকবে না। তুমি তো প্রত্যেক লেভেলেরই নোটস নিয়েছো, ঠিক আছে? ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচে, থার্ড ব্যাচে, তাই তো দেবাংশু?
হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো এক্সট্রা কিছু থাকবে না। ঠিক আছে? সেগুলোই আছে, সেগুলোকেই আমি অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে? এবার একটু বলি। নিতে হচ্ছে না, তাই তো? না, না, তোমাকে কিছু তুমি তো সমস্ত নোটসগুলো পেয়েছো। তাহলে তোমাকে নিতে হবে না। তোমরা যারা ক্লাস আমার করেছো তাদেরকে কিছু নোটস নেয়ার দরকার নেই। ঠিক আছে? বলছি আমাদের ব্যাচে ওই মানে ফটোসিনথেসিসের যে ডার্ক রিঅ্যাকশন ওইটা একটু ওটা অনেক দিয়েছি তো। সাবজেক্ট হয়েছিল। না, ওটা দিয়েছি তোমাদের। দেবাংশু দিইনি ওটা? এই যে জায়গাটা মানে হাউ ইউ ক্যান অ্যাক্সেস দ্য স্টাডি মেটেরিয়াল, মানে সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল তুমি কিভাবে অ্যাক্সেস করবে দেখো। তুমি এটা সিম্পলি হোয়াটসঅ্যাপ করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যে 8348091202 তে যে কোন সাবজেক্টে তুমি স্টাডি মেটেরিয়ালস কিনতে চাও। কারণ হয়তো আবার বলছে কেউ হয়তো জুলজি নিয়ে পড়েছে, তার মনে হলো যে স্যার আমার জুলজির নোটস লাগবে না, তাহলে সে বোটানি অথবা তার ফিজিওলজির নোটস লাগবে, তাহলে সেই এরকম পেমেন্ট করলেই হবে। বোটানির জন্য ধরা যাক 2500 টাকা পেমেন্ট করলে, ফিজিওলজির জন্য এটা পেমেন্ট করবে, তাহলেই হবে। ঠিক আছে? আমি আবারও বলছি এরকম কোনো, দেখো আমি প্রচন্ড প্রফেশনাল অথবা সেরকম নয়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অনেকের তো এরকম হতে পারে যে মানিটারি কোনো সমস্যা যদি থাকে, আমি আগেও বলেছি, ঠিক আছে, তোমরা বলবে, তখন আমি সেই অনুযায়ী আমার যদি মনে হয় আমি তোমাদেরকে কনসেশন করব। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলছিলাম বলতে মানে পারি। এই যে অ্যামাউন্টটা ফিক্সড করা হয়েছে মানে হুম, 6000 যেটা হুম, কি হুম। ওই মানে শুধু নোটস এর জন্য? হ্যাঁ, এবার বলছি, আমি একটু আসছি তোমাদেরকে। ঠিক আছে? নোটসের জন্য কেন ফিক্সড করেছি তোমরা নোটসগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? এবার বলছি, এবার দেখো হাউ ইউ ক্যান অ্যাক্সেস দ্য স্টাডি মেটেরিয়াল। ইউ ক্যান সিম্পলি হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তার তার ফলে কি হবে, তোমরা কিন্তু 3টে সাবজেক্টেরই নোটস কিনতে পারো, অথবা ইউ ক্যান পিক আপ 1 or 2 সাবজেক্ট হুইচ উইল বি সুইটেবল ফর ইউ। তোমার মনে হলো যে একটা সাবজেক্টের নোটস কিনবে অথবা দুটো সাবজেক্টের নোটস কিনবে, তোমার যেটা মনে হবে সেটা তোমরা বলবে, সেই অনুযায়ী তোমরা পেমেন্ট করবে। ঠিক আছে? পেমেন্ট কিউআর কোড কিন্তু এই গ্রুপেতেই দেওয়া হবে, অর্থাৎ যে গ্রুপেতে তোমরা আছো এই গ্রুপেতেই দেবো। এবং আমি তোমাদেরকে পিডিএফ ফরম্যাটের নোটস প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। ঠিক আছে? এবং স্পেশাল কনসেশন ফর পিএসসি স্টাডি মেটেরিয়াল পারচেসার, যদি জুলজি পারচেসার ওয়ান টু পারচেস দ্য বোটানি নোটস, উই উইল প্রোভাইড জুলজি প্লাস বোটানি নোটস। যেটা তোমাদেরকে বলছিলাম, কেউ যদি জুলজি, ধরা যাক কেউ হয়তো জুলজি নোটস কিনেছে, পিএসসির জুলজি নোটস কিনেছে, তাকে কিন্তু আমি দুটো সাবজেক্টের নোটসই কিন্তু আমরা প্রোভাইড করে দেব। ঠিক আছে? তাহলে দুই রকম ভাবে প্রধানত এই নোটসগুলো অ্যাভেলেবেল তোমাদেরকে করেছি, একটা ক্লাস ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা হচ্ছে টপিক ওয়াইজ নোটস করেছি। ঠিক আছে? মানে সাবজেক্ট ওয়াইজ করেছি। ক্লাস ওয়াইজের যে লিস্ট, এটা তোমাদের গ্রুপেতে আমি সেন্ড করব, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টপিক ওয়াইজ যে লিস্ট আছে, এটাও তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপেতে সেন্ড করব। এবার তোমরা একটু ডিসিশন নেবে এবং ডিসিশন নিয়ে তারপরে তোমরা নোটসগুলো পারচেস করতে পারো। ঠিক আছে? আমি একটা প্রাইস আমি রেখেছি, এবার সেই অনুযায়ী তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে? দেখো এবার একটা বিষয় বলি। অনেক সময় এরকম হয়, সত্যি সত্যি আমি অনেকেই হয়তো মানে এটা তারা এটাকে আগে রেকর্ড গুলো করে নোটস আছে তোমাদেরকে বলি। তাহলে দেখো এই যে ইনভার্টিব্রেট, যেমন দেখবে যে জুলজির যে যে টপিকস আছে, অন্তত ইনভার্টিব্রেটে আছে একটা লিস্ট আমি এক্ষেত্রে করেছি। এই লিস্টের টপিকসটা মানে এই ছবিটা আমি তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? কোন বিষয়ে কতগুলো নোটস আছে এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। সবাই দেখতে পাচ্ছ? দেখো, সবাই দেখতে পাচ্ছ তো? দেখো, একটু দেখো, এই লিস্টটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। অর্থাৎ এটা হচ্ছে টপিক ওয়াইজ লিস্ট, মানে সাবজেক্ট ওয়াইজ যে লিস্ট আছে, কোন টপিকসে ওইটা কত। খুবই হ্যাঁ, তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপেতে আমি পাঠিয়ে দেবো, মানে কোন টপিকসে, মানে কোন সাবজেক্টে কোন টপিকসে কতগুলো করে নোটস আছে এগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? এটুকু সবার কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলি। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস। তোমরা অনেকে বলছো যে স্যার অনলাইন ক্লাস করতে, অনলাইন ক্লাস করতে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কে কি মেসেজ করেছে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, বলছে মোবাইল মেসেজ করতে মাসে 300 টাকাতেও হয় না, আর বলছেন 50 টাকা নাকি ওনার। হ্যাঁ, সেটাই বলছি। সাগির যেটা বলছো, হ্যাঁ, সেটাই। তখন ওইটা খারাপ লেগেছিল, যাকগে ছেড়ে দাও। ওরকম দুই একজন হয়তো হয়। যাই হোক, ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, এবার এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলি। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমরা বলছিলে যে অনলাইন ক্লাস করা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো। এখন তোমাদেরকে আমার যেটা সাজেশন, ভালো করে শোনো। তোমরা যারা ফ্রেশার যারা আছো, এক্ষুনি তোমাদেরকে নোটস কেনার জন্য প্রচন্ড হুটোপাটি করার কোনো দরকার নেই। তোমরা যারা ফ্রেশার যারা আছো,
তারা এখন প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি বা সিবিএসসি বোর্ডের কোনো বই, আমি আবারও বলছি সিবিএসসি বোর্ডের কোনো বই, শুধুমাত্র কিন্তু এনসিইআরটি পড়লে হবে না, ঠিক আছে? সিবিএসসি বোর্ডের কোনো বই থেকে +2 লেভেলের, 11-12 লেভেলের বিভিন্ন অংশগুলো কভার করে ফেলো। একটা 11-12 এর ছেলে মেয়ে প্রধানত বায়োলজিকে তারা ইজি ভাবেই নেয়, তো তোমরা তো অনেকটা ম্যাচিওর, সুতরাং সেই বায়োলজি বই তোমার পড়তে মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে। তাহলে 1 উইকের মধ্যে তোমরা যারা ফ্রেশার আছো, প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি আমি এই বই পড়েছি এবং পড়ে এখান থেকে অনেক কোয়েশ্চেন্স পেয়েছি। ইভেন লাস্ট 2016 সালেও আমি এসএলএসটি এক্সামিনেশন দিয়েছিলাম, সেখানেও ক্র্যাক করেছিলাম। যাই হোক সেটা পরের ব্যাপার, ওয়েটিং লিস্টে ছিলাম ইত্যাদি বিভিন্ন বিষয় হয়েছিল, কিন্তু সেটাতেও ক্র্যাক করেছিলাম। প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি আমার একদম পড়ার একটা ব্যাকবোন ছিল, তো সেখান থেকে অনেক কোয়েশ্চেন্স পেয়েছিলাম। সেই জায়গা থেকেই তোমাদেরকে বলছি, যারা ফ্রেশার, যারা ক্যান্ডিডেট আছো, এখনই তোমাদের নোটস কেনার ইত্যাদি এসব করার কোনো দরকার নেই। ওই বইটা হাতের কাছে নাও, ওটাকে হ্যান্ডবুক হিসাবে রেখে দাও, বিভিন্ন টপিকসগুলো ওখান থেকে পড়বে। সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি? সেকেন্ড, হ্যাঁ, হুম, আমি একটু বলে দিই, এই বইটা কিনতে গিয়ে আমি অনেক প্রবলেম ফেস করেছি। আপনি যদি এক্সাক্ট লিঙ্কটা পাঠিয়ে দেন তাহলে ভালো হয়। লিঙ্ক না, তুমি একটু দেখবে যে আমি যে লেটেস্ট একটা ভিডিও করেছি, দেখবে যে বিভিন্ন বইয়ের লিস্ট আছে, ঠিক আছে? আমার কাছে যে ভার্সানটা আছে সেটা পুরানো ভার্সান, তো ওই লিঙ্কে আমি ছবিগুলো দেখিয়ে দিয়েছি, দেখবে বইয়ের হচ্ছে যে ছবিগুলো যেটা আছে আমি গ্রুপেতে তোমাদেরকে পাঠিয়ে দেব। তুমি নিউজ এই গ্রুপেতে আছো তো, নুডনেশা? না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই গ্রুপেতে তোমাকে অ্যাড করব। অ্যাড করে এখানে আমি তোমাদেরকে ওই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওখানে দেখবে যে অ্যামাজন থেকে আমি দেখিয়ে দিয়েছি বইগুলোর কোন কোন বইগুলো, তার ছবিগুলো তোমরা ডিরেক্টলি ভিডিওতে দেখে নিতে পারবে, ঠিক আছে? স্যার বলছি কি পাবলিক বুকস অফ বায়োলজি 11-12 এর কি সবাই চ্যাপ্টার পড়তে হবে? হ্যাঁ, সমস্ত চ্যাপ্টার কভার করতে হবে। এসএসসি সিলেবাসের সঙ্গে যেগুলো রিলেটেড আছে, আমার মনে হয় সমস্ত চ্যাপ্টার কভার করবে, ঠিক আছে? ঠিক আছে সায়ন? হ্যাঁ, এর কারণটা হচ্ছে এটাই যে 11, দেখো ওটা কিন্তু কভার করাটা খুব একটা তোমাদের ডিফিকাল্ট হবে না, এই কারণের জন্য, কারণ ওটা তো 11-12 এর ছেলে মেয়েরাই পড়ে। সুতরাং ওটাকে তুমি একটু ধরে নাও যে 10 দিনের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে বইটা হাতেতে এলেই তোমরা ওটাকে আগে ভালো করে পড়ে নাও, তাহলে বেসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেখানে ট্যাক্সোনমি আছে, প্ল্যান ক্লাসিফিকেশন আছে, এনিম্যাল ক্লাসিফিকেশন আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় আছে, যে টপিকসগুলো যেগুলো আছে, হিউম্যান ফিজিওলজি আছে, প্ল্যান্ট ফিজিওলজি আছে, তারপরে জেনেটিক্স আছে, মলিকুলার বায়োলজি, সো এভরিথিং সেক্ষেত্রে ইনক্লুডেড আছে, ইকোনমিক জুলজি আছে, সমস্ত কিছু ইনক্লুডেড আছে, পলিউশন আছে, বায়োডাইভার্সিটি আছে, ইকোলজি আছে। তাহলে সেখান থেকে এটা পড়লে তোমাদের বেসটা অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে? টিস্যু কালচার আছে, এগুলো পড়লে তোমাদের বেসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যারা ফ্রেশার আছো আপাতত এই কাজটা করো। আর যারা নতুন, মানে নতুন বলতে যারা 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলে, তো তারা এখন এই নোটসগুলোকে পারচেস করতে পারে। এই নোটসগুলো প্রধানত প্রথমে আমি তোমাদেরকে আগে লিস্ট পাঠাই। আগে তোমাদেরকে ক্লাস, আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম 4th ব্যাচে তার লিস্ট আমি পাঠাবো, এবং তার সঙ্গে সঙ্গে যে নোটসের এই যে লিস্ট, কোন কি কি নোটস আছে তার লিস্ট আগে আমি তোমাদেরকে পাঠাই, এবং সেই লিস্টগুলো দেখে তোমরা ডিসিশন নেবে যে তোমরা মান্থ ওয়াইজ, ক্লাস ওয়াইজ তোমরা নোটস কিনবে, নাকি তোমরা সাবজেক্ট ওয়াইজ তোমরা নোটস কিনবে, ঠিক আছে? এটা ডিসিশন নেবে। প্রথমেই একটা টোটাল কিনে নেবে না, আচ্ছা তারপরে আমি কি করব, আমি দুটো স্যাম্পল নোটস তোমাদেরকে পাঠাবো, ওই নোটসগুলো আগে পড়ে দেখবে, দেখে তোমার যদি সুইটেবল মনে হয় তবেই তোমরা পারচেস করবে, ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? এটুকু ক্লিয়ার? একটু সময় নাও, সিলেবাসটাকে একটু দেখো, সিলেবাসটা দেখে একটু প্ল্যানিং করে নাও যে কিভাবে তুমি পড়বে। এই বিষয়টা কিন্তু আমার বলা ছিল নোট সম্বন্ধে। এইবারে বলি যে ক্লাসের কথা। দেখো ক্লাস, অনলাইন লাইভ ক্লাস আমি শুরু করব, এইটা হচ্ছে তোমার এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের 18 তারিখ। মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে তোমরা নোটসগুলোকে কালেকশন করে নিলে, ঠিক আছে? ভালো করে শুনে নাও। মোটামুটি আমি যেরকমভাবে প্ল্যানিং করেছি, মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে তোমরা নোটসগুলোকে কালেকশন করে নিলে। কালেকশন করে নেওয়ার পরে, কালেক্ট করে নেওয়ার পরে আমি মে মাস থেকে, কারণ এপ্রিলে তো ছুটি পড়ে যাচ্ছে, মে থেকেই আমি কিন্তু লাইভ ক্লাস শুরু করব, এবং এক্ষেত্রে যে লাইভ ক্লাস শুরু করব আমি কিন্তু র্যাপিডলি সেটা পড়াবো। র্যাপিডলি বলতে কীরকমভাবে পড়াবো? ধরো যাক একটা গ্রুপ আছে, আগে যেরকমভাবে পড়াতাম, মানে আমার যে প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তারা জানে, প্রত্যেকটা টপিকস আমি ধরে ধরে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি লাইন আমি তাদেরকে বোঝাতাম। কিন্তু এখন কিন্তু সেটা সময় নেই, এখন কিন্তু তার টাইম নেই। তাহলে আমি নোটস থেকে খুব দ্রুত গতিতে মেন মেন জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। অর্থাৎ
যেগুলো ইম্পর্টেন্ট টপিকস, যেমন যে নোটস আছে সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদেরকে বলবো, কোনগুলো তোমরা ভালোভাবে পড়বে সেগুলো বলবো, তবেই কিন্তু সিলেবাস ভালো করে কভার করতে পারবো। ধরা যাক ডেভেলপমেন্টাল বায়োলজি আছে, ডেভেলপমেন্টাল বায়োলজি একদিনে আমি পড়িয়ে দেবো, ঠিক আছে, খুব দ্রুততার সঙ্গে। ধরা যাক সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি আছে, এটা হয়তো দুদিনে পড়াবো। টোটাল কডেটস যেটা আছে, যে ক্লাসগুলো করতে আমার 3 থেকে 4টে আগের আগের ব্যাচগুলোতে ক্লাস করেছি, তো এই কডেটস এর যে টোটাল অংশ আছে এটা হয়তো একদিনে কভার করব। ইনভার্টিব্রেট যে আছে এটাকে একদিনে কভার করব। কি বললাম বুঝাতে পারছি? তাহলে জুলজির প্রথম যে পাতা আছে, ইনভার্টিব্রেট একদিনে কভার করব, কডেট হয়তো একদিনে কভার করব, সেল বায়োলজি জেনেটিক্স এটা দুদিনে কভার করব, তাহলে কতদিন হলো? 4 দিন। ডেভেলপমেন্টাল বায়োলজি একদিনে কভার করব, 5 দিন, ঠিক আছে। টোটাল ইভলিউশন একদিনে কভার করব, ইকোলজি একদিনে কভার করব, প্যারাসাইটোলজি হিস্টোলজি একদিনে, মানে মোটামুটি ভাবে 10 থেকে 15টা ক্লাসে টোটাল জুলজি কভার করবে। এবং সেটা কভার করাটা তখনই পসিবল হবে ওইভাবে টপিক ওয়াইজ ধরে ধরে নয়। আমার যে নোটসগুলো আছে এই নোটসগুলো থেকে ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে যেগুলো প্রধানত পরীক্ষাতে আসে, তো সেই অংশগুলো আমি তোমাদেরকে বলবো। দেখো, তোমরা জানো কোনগুলো পরীক্ষাতে আসে, কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকে এইচএস লেভেলে তোমরা পড়াও, অনেকে তোমরা বিভিন্ন স্কুলেতেও পড়াও। কিন্তু ঘটনা হচ্ছে এখানে এটাই হচ্ছে যে আমার তোমাদের থেকে অভিজ্ঞতা অনেকটা বেশি। হয়তো জানাটা আমাদের সেম, কিন্তু অভিজ্ঞতাটা যেহেতু অনেকটা বেশি, তো সেই জন্য বিভিন্ন কোয়েশ্চেন্স ঘাঁটার আমি তোমাদের থেকে সুযোগ অনেক বেশি পেয়েছি, সময়ও অনেক বেশি পেয়েছি, ঠিক আছে। সেই জন্য একটা অ্যাজাম্পশন হয়ে গেছে যে বিভিন্ন পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়, এবং নোটসের মধ্যে আমার সেই অংশগুলো ইনক্লুডেড আছে। তো সেগুলোই আমি র্যাপিড রেটে তোমাদেরকে বোঝাবো। কি বললাম বোঝাতে পেরেছি? কিন্তু যে লাইভ ক্লাস যেটা শুরু করব সেটা মে মাস থেকে শুরু করব, কারণ এপ্রিলের এই যে 18 থেকে 30 তারিখের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। তাহলে নোটসগুলো তোমরা হাতের কাছে পেয়ে গেলে, নোটসগুলোকে তোমরা ডিল প্রথমেই একসঙ্গে কিন্তু করতে গেলে সবকিছু ঘেঁটে যাবে, ঠিক আছে। নোটসগুলো পেয়ে গেলে, পেয়ে গিয়ে তারপরে তোমরা কি করলে সেগুলোকে অ্যারেঞ্জ করে নিলে। এবার যখন আমি ক্লাস করব নোটসগুলো হাতের কাছে রাখবে, রেখে সেগুলোকে খুব মানে দ্রুততার সঙ্গে তোমরা তৈরি হবে। দেখো, এসএসসির প্রিপারেশনে মেন যেটা জিনিস সেটা হচ্ছে যে কি পড়বে এবং কোথা থেকে পড়বে। আমার যে অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, এটা তোমাকে জানতে হবে যে কি পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে। এটা করতে গিয়েই আমাদের সময় চলে যায়। তোমাদের কাছে হয়তো সমস্ত মেটেরিয়ালস আছে কিন্তু সেগুলো স্ক্যাটার্ড হয়ে আছে, সেগুলোকে সাজানো, গুছিয়ে টপিক ওয়াইজ করা, এটা কিন্তু খুবই টাইম কনজিউমিং। আমি শুধুমাত্র সেই কাজটাই করে দিয়েছি, টপিক ওয়াইজ সিকুয়েন্সিয়ালি সেগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে তোমার কাছে যখন মেটেরিয়ালসগুলো যখন চলে এলো, যেটা বলছিলাম যে কি পড়বে কোথা থেকে পড়বে এটাই মেন ইম্পর্টেন্ট। মেটেরিয়ালসগুলো যখন তোমার হাতের কাছে চলে আসবে, সেগুলোকে কিন্তু সফট কপি পড়তে যাবে না, স্ক্রিনেতে পড়তে যাবে না, ওগুলোকে একটু কষ্ট করে প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। প্রথমেই প্রথমেই তো অতগুলো প্রিন্ট আউট তুমি করতে পারবে না। প্রথমে সেগুলোকে একটা পেন ড্রাইভের মধ্যে, কোনো একটা কম্পিউটারের দোকানে যাবে, গিয়ে পেন ড্রাইভের মধ্যে সব নোটসগুলোকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে এবার সময় সময় করে সেগুলোকে প্রিন্ট আউট করে নেবে, এবং এগুলো করতেই মোটামুটি তোমার 8 থেকে 10 দিন বা 12 দিন তোমার সময় লেগে যাবে। সমস্ত নোটসগুলো তোমার কাছে চলে এলো, চলে আসার পরে এগুলোকে কিন্তু তোমরা স্পাইরাল বাইন্ডিং করে নেবে, ঠিক আছে। যখনই মেটেরিয়ালস চলে এলো তুমি দেখবে যে তোমার কনফিডেন্স তখন 50% বেড়ে যাবে, এবং ওই কনফিডেন্সের উপর বেশ করে তুমি পড়লেই দেখবে যে তুমি কিন্তু তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। নোটস মেটেরিয়ালস যদি তোমার কাছে থাকে, সোর্স যদি তোমার কাছে থাকে, বায়োলজিতে এই কথাটা প্রযোজ্য। অন্যান্য সাবজেক্টের কথা দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, সেখানে হয়তো অন্যরকম ভাবে পড়া হয়, কিন্তু তোমরা জানো যে বায়োলজি ইজ এ ভাস্ট একটা টপিকস, একটা ভাস্ট একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের নোটস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা বইতে হয়তো কোনো জিনিস ভালো আছে, অন্য বইতে হয়তো ভালো নেই। তাহলে বিভিন্ন বই থেকেই কিন্তু আমার নোটসগুলো করা আছে। তো সেগুলো যখন হাতের কাছে পেয়ে যাবে তখন তুমি জেনে যাবে যে এইগুলো তোমাকে পড়তে হচ্ছে, তোমাকে আর অন্য কোথাও থেকে খুঁজতে হবে না। শুধু যে বইটা হাতের কাছে রাখবে আমি বলেছি, একটা যে বই সেটা প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি, আমি প্রথমেই বলেছি 1 নাম্বার। আর 2 নাম্বার, আর কোনো বই না রাখলেও চলবে, আমার যদি নোটস পড়ো তাহলে আর কোনো বই তোমার না থাকলেও চলবে। অথবা তোমরা কিনতে পারো, একটা বই আছে খুব কম দামি, সেটা খুব বেশি দাম নয়, সেটা হচ্ছে রাজযোগীর ইভলিউশন বই। এই বইটা তোমরা কিনতে পারো। ব্যাস, আর আমার মনে হয় যে সেরকম কিছু লাগবে না তোমাদের, ঠিক আছে। আর কেউ যদি মনে হয় যে বোটানির জন্য কিনবে, অত কিছু আর বই কেনার দরকার নেই, আমার নোটসগুলো তোমরা কিনবে, শুধুমাত্র হ্যান্ডবুক হিসেবে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি রেখে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না, ঠিক আছে। এটুকু সবাইকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। বলছি আমরা যারা পুরনো আছি তারা ওই
ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো আপনার? হ্যাঁ, তারা ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আমি বলে মানে দেবো র্যাপিড তোমাদের। ক্লাস দিতে বলছেন হ্যাঁ, নাকি হ্যাঁ, টাইম? ঠিক আছে। আমি তোমাদের ফাইনাল গ্রুপে আমি ওগুলো আপডেট দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক ওগুলো আছে হ্যাঁ, র্যাপিডলি আমি ওগুলো নেব। হ্যাঁ, বলো রোজি। হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলোও হচ্ছে তোমাদেরকে দেবো আমি। হ্যাঁ, র্যাপিডলি যে ক্লাসগুলো করব না, সেগুলো তোমাদেরকে আমি রেকর্ড আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর একটা বিষয় বলি, এটুকু সবার কাছে ক্লিয়ার হলো? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস কিন্তু কোনটা লাইভ ক্লাসের? র্যাপিড ক্লাসের কস্ট তোমার বেশি, খুব বেশি থাকবে না। হয়তো মান্থলি হয়তো 100 কি 200 টাকার মধ্যে রাখবো, তার থেকে বেশি নয়। ঠিক আছে? কি ঠিক বললাম আছে বুঝতে স্যার, পেরেছো? তার থেকে বেশি নয়। তোমরা তো নোটস কিনছো অত টাকা দিয়ে, সুতরাং সেক্ষেত্রে খুব বেশি আমি কস্ট আমি রাখবো না। ঠিক আছে? ওক্ষেত্রে কিন্তু কোনো রেকর্ড ব্যাচ থাকবে না, আমি একটাই ব্যাচ রাখবো। ঠিক আছে? স্যার এমসিকিউ প্র্যাকটিসের ফর্ম হ্যাঁ, ওটা বলছি, এবার বলছি। তাহলে আমি লাইভ ক্লাস কবে থেকে শুরু করছি? লাইভ ক্লাস শুরু করছি আমি মে মাস থেকে। দেখো এখন যে সময়টা, এই টাইপের কম্পিটিটিভ এক্সামিনেশনে যেটা মেন দরকার সেটা হচ্ছে কুল ব্রেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে ঠান্ডা মাথায় সিলেবাসকে তোমাকে ডিল করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে? এবং আবারও বলছি, সিলেবাসের প্রত্যেকটা টপিকস কিন্তু তোমাকে কভার করতে হবে। কোনো একটা টপিকস যদি বাদ দাও, তাহলে সেখান থেকে যদি প্রশ্ন দিয়ে দেয়, কিছু তুমি করতে পারবে না। এই জায়গাতে একটা বিষয়, আমার নোটস কিন্তু একদম মানে সুপারফিশিয়াল লেভেল থেকে ডিপ লেভেলে আছে, তোমরা জানো, তোমরা দেখেছো। তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে স্যার এত কিছু কি করে পড়বো। যে পোর্শনগুলো হাইলাইটেড আছে সেগুলো পড়বে, তবে যে কোনো টপিক্সে অন্তত বেসিক কনসেপশনটা তোমাকে নিয়ে নিতে হবে। যেমন আমি এখানে একটা টপিক্স দেখতে পাচ্ছি যে এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম। তাহলে এক্ষেত্রে বেসিক কনসেপ্ট বলতে কিছু কিছু, যে এনার্জি ফ্লো কাকে বলে, এনার্জি ফ্লো মেন আমাদের এনার্জি সোর্স কোনটা, মেন এনার্জি সোর্স তো অবশ্যই সূর্য। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে এনার্জি ফ্লো এর যে স্টেজগুলো আছে শুধুমাত্র তার নামগুলো তুমি জানলে, এবং লিন্ডেম্যান্সের 10% ল, জাস্ট এইরকম কিছু বেসিক আইডিয়া। আবার ধরো পপুলেশন ইকোলজি আছে, কিছু বেসিক আইডিয়া যে পপুলেশন কাকে বলে। ধরো যাক তুমি ডিপ লেভেলে পড়তে পারছো না, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন জায়গাগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, মনে রাখতে হবে। তো এক্ষেত্রে তাহলে পপুলেশন ইকোলজিতে এস আর জে শেপেড কার্ভ, মানে এক্সপোনেনশিয়াল এবং লজিস্টিক গ্রোথ কার্ভ, এই দুটোর মধ্যে পার্থক্য একটুখানি জেনে রাখলে ব্যাস। এরকম কিছু কিছু বিষয় কিন্তু আমি যেটা বলতে চাইছি, ডিপ লেভেলে কোনো যদি নাও হয় কোন একটা পার্টিকুলার টপিকস, সেই টপিক সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া অবশ্যই রাখতে হবে। কেন? কারণ পরীক্ষাতে তুমি যখনই কোনো এক্সামে যখনই কোয়েশ্চেন্স পাবে, ধরা যাক তুমি পপুলেশন ইকোলজি পড়ে যাওনি, যখনই ওই পপুলেশন ইকোলজির কোনো একটা কোয়েশ্চেন্স তুমি যখনই চোখে দেখবে না, তখনই তোমার কনফিডেন্স সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাবে। কিন্তু তুমি যদি একবারও অন্তত কিছুটা যদি তোমার যদি আইডিয়া থাকে, তখন সেই আইডিয়ার উপর বেস করে তুমি তার আনসার করতে পারবে। তখন কিন্তু তোমার কনফিডেন্সটা আর যে নেমে যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার হল সিচুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে টপিকসগুলো তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি ডিপ লেভেলে পড়তে পারছো না, আমি তোমাদেরকে যেটা বলবো, ইচ অ্যান্ড এভরি টপিক্সের আইডিয়া কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো টপিক কিন্তু বাদ দিলে হবে না। অন্তত আইডিয়া, মিনিমাম একটা বেসিক আইডিয়া তোমাকে রাখতেই হবে। ঠিক আছে? সবাই এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়টা তোমাদেরকে বললাম। এইবারে এইবার যেটা বলার, তো সেটা হচ্ছে যে আমি যখন তোমাদের লাইভ ক্লাস করব, মানে এপ্রিল মাস মে মাস থেকে আমি লাইভ ক্লাস আমি শুরু করছি একদম প্রথম থেকেই। তো লাইভ ক্লাস আমি যখন শুরু করব, ধরা যাক আমি তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজি পড়ালাম। ঠিক আছে? অত্যন্ত র্যাপিডলি আমি ডেভেলপমেন্টাল বায়োলজি তোমাদেরকে পড়াবো, এবং ওই দিনই যখন আমি ডেভেলপমেন্টাল বায়োলজি তোমাদের কমপ্লিট করব, ধরা যাক আজকে হচ্ছে তোমার ফ্রাইডে, তো ফ্রাইডেতে আমি ডেভেলপমেন্টাল বায়োলজি তোমাদেরকে পড়ালাম। ডেভেলপমেন্টাল বায়োলজির এমসিকিউ, এই এমসিকিউগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আমি কোনোভাবে কোনো গুগল থেকে অথবা এখান থেকে সার্চ করে টাইপ করে আমি দিয়ে দেব না। বিভিন্ন বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমার যেগুলো মনে হয়েছে, ধরা যাক 50টা এমসিকিউ ডেভেলপমেন্টাল বায়োলজির, ওই দিনই আমি তোমাদেরকে প্রোভাইড করব। এক্ষেত্রে লাইভ ওই ওই যে এমসিকিউ তোমাদের প্রোভাইড করব, তার জন্য তোমাদের কোনো এক্সট্রা কোনো পেমেন্ট এই সমস্ত করতে হবে না। ঠিক আছে? লাইভ ক্লাসের জন্য হয়তো একটা ফিজ আমি রাখবো, কারণ লাইভ ক্লাসটা তো আমাকে করতে হবে, হয়তো 200 টাকা আমি ফিজ রাখলাম, তার থেকে বেশি রাখবো না। কিন্তু
ওই ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউ প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। এক্ষেত্রে তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না, তোমরা শুধু নোটসটা কেনো। আর হচ্ছে কেউ হয়তো কোনো মাসে হয়তো সে ভাবলো যে স্যার আমি এপ্রিল মাসে আমি মে মাসে আমি ক্লাস করব, তার হয়তো মনে হলো জুন মাসে করব না, এরকম হয়তো তার মনে হতে পারে। তাহলে সে মে মাসে সে যদি 200 টাকা পেমেন্ট করে মে মাসে সে ক্লাসটা করে নেবে, ঠিক আছে। কিন্তু মে মাসে যতগুলো আমি টপিকস আমি পড়াবো সেই টপিক্সের আমি এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করব। এবং সেই এমসিকিউ তো হয়তো অতটা সময় থাকবে না প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করার। ক্লাসের শেষে হয়তো 10 থেকে 12টা এমসিকিউ আমি র্যান্ডমলি আমার যে এমসিকিউ এর যে লিস্ট থাকবে, মানে ডেভেলপমেন্টাল বায়োলজি যে কয়েকটা এমসিকিউ থাকবে সেখান থেকে র্যান্ডমলি হয়তো 8 থেকে 10টা তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের সাথে আলোচনা করলাম। তো এই রকম ভাবে আমি লাইভ ক্লাস করব। তাহলে তোমাদের একদম কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে। তোমার হাতের কাছে যে বিষয়গুলো থাকবে সেটা আবার বলি, একটা হ্যান্ডবুক হিসেবে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমার যে নোটস নিচ্ছ সেই নোটসগুলো, ঠিক আছে। ধরো যাক জুলজির যে নোটস আছে সেই নোটসগুলোকে তোমরা স্পাইরাল বাইন্ডিং করে নেবে অথবা যেভাবে খুশি তোমরা রাখবে সেই নোটস। এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে আমি এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করবো, সেই এমসিকিউ। তার মানে দুটো অংশ তোমাদেরকে পড়তে হচ্ছে, প্রথম প্রায়োরিটি নাম্বার 1 আমার নোটস পড়লে, নাম্বার 2 হচ্ছে আমি যে এমসিকিউ গুলো দেবো প্রত্যেকটা টপিক্সের সেগুলো পড়লে। পড়ার পরে এবার তোমার যদি মনে হয় তুমি বিভিন্ন এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটুকু সবার কাছে ক্লিয়ার? দেখো আমি সব বোঝাতে পেরেছি, যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবে। আমি এইভাবেই আমি প্ল্যানিং করেছি, যেটা বলছিলাম একটু হুটোপাটি করে নয়, তাড়াহুড়ো করে নয়, ঠিক আছে। প্রচন্ড তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবে না, একটু ঠান্ডা মাথায় করবে এবং মনে রাখবে কুল ব্রেনই কিন্তু তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। ঠান্ডা, তুমি যদি সিলেবাস দেখো প্রথমেই ভাবছো যে স্যার আমাকে এত কিছু পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে, কিন্তু সত্যি সত্যি তুমি যদি সিলেবাস দেখো এবং চোখ বুঝে, তোমাকে কোনো বই পড়ার দরকার নেই, তুমি চোখ বুঝে তুমি যদি ভাবো, দেখো ক্লাসিফিকেশন অফ মেজর ফাইল আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল ইনভার্টিব্রেট, তুমি চোখ বুঝে যদি ভাবো দেখবে যে তুমি অনেকটাই জানো। তুমি প্রোটোজোয়ার ক্যারেক্টার জানো, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, সমস্ত বিষয় তুমি জানো। তো তুমি যে ভাবছো তোমার কিছু পড়া হয়নি, এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি তোমার পড়া আছে, তুমি জানো বিষয়গুলো। যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার একটু ঝালিয়ে নেওয়া, এবং যেটা প্রয়োজন ইম্পর্টেন্ট অংশগুলো তোমাকে একটু দেখে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করা, ঠিক আছে। এটুকুই প্রয়োজন। ক্লিয়ার? তাহলে নোটসগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউও আমি তোমাদেরকে যখন লাইভ ক্লাস হবে তখন তোমাদেরকে আমি দেব। কারণ এগুলোকে আমাকে একটু তৈরি করতে হচ্ছে, তৈরি করছি। যেমন আজকে ইকোনমিক জুলজির কিছুটা পোর্শন আমি করেছি, ঠিক আছে। যখন ইকোনমিক জুলজি পড়াবো, হয়তো ইকোনমিক জুলজি টোটাল আমি একদিনে একটা ক্লাসে টোটাল ইকোনমিক জুলজি পড়াবো, এবং ইকোনমিক জুলজি পড়ানোর পরে ইকোনমিক জুলজির যে দুটো কোয়েশ্চেন সেট আছে, দুটো কোয়েশ্চেন সেট তৈরি করেছি, একটা হয়ে গেছে, একটা করছি। তো ওই দুটো ইকোনমিক জুলজি পড়ানোর পরেই তোমাদেরকে দিয়ে দেবে, এবং সেখান থেকে র্যান্ডমলি ওই ক্লাসেই 8 থেকে 10টা কোয়েশ্চেন্স আলোচনা করবো। কারণ সব হয়তো 100টা কোয়েশ্চেন্স থাকবে, সবগুলো কোয়েশ্চেন্স তো আলোচনা করা সম্ভব নয়, তার আনসারও দেওয়া থাকবে, নিচে লেখা থাকবে। তো সেগুলো র্যান্ডমলি আলোচনা করলাম, তার ফলে তোমাদের প্রিপারেশনও হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম বোঝাতে পেরেছি? আর একটা বিষয়, তোমরা হয়তো বলছো যে স্যার, হ্যাঁ আচ্ছা সেটাতে আমি আগে আসছি। আর একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো যেহেতু সময় তোমাদের হাতে কম এবং আমাকে খুব দ্রুত সিলেবাস আমাকে কভার করতে হবে, তো সেই জন্য আগে আমি 2 দিন ক্লাস নিতাম, সপ্তাহে আগে আমি 2 দিন ক্লাস নিতাম। কিন্তু এখন আমি সপ্তাহে 3 দিন ক্লাস নেব, মানে মে মাস থেকে। একদিন জুলজি, একদিন ফিজিওলজি, একদিন বোটানি, ঠিক আছে। একদিন জুলজি নেব, একদিন ফিজিওলজি নেব, একদিন বোটানি নেব, ঠিক আছে। তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে যে এই যে 8 থেকে 10 দিন তোমাদের হাতের কাছে আছে, হাতেতে আছে, এই 8 থেকে 10 দিনের মধ্যে নোটস গুলোকে কালেকশন করে নাও। আর এর মধ্যে আমিও একটু এমসিকিউ গুলোকে তৈরি করে নিই, এবং কিভাবে তোমাদেরকে পড়াবো সেই পড়াটাও আমি একটু পড়ে নিই। যেটা আগে বলেছি যে তোমাদেরকে পড়াতে গেলে সবসময় আমাকে অনেকটাই পড়তে হয়, সেগুলোও পড়ে নিয়ে আমি স্টার্ট করে দেবো, একদম মে মাস থেকে তোমাদেরকে স্টার্ট করে দেব। সবার কাছে ক্লিয়ার হয়েছে? দেখো বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার দেবাংশুর প্রশ্নের উত্তরটা বলছি। হ্যাঁ আচ্ছা আগে বলো, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? আমি বোঝাতে পেরেছি? আচ্ছা এবার বলো। আচ্ছা দেবাংশুর প্রশ্নের উত্তর দিচ্ছে, হ্যাঁ বলো, বলো মনোমিতা। নিউ আমরা ফ্রেশার্স, তো হুম সেক্ষেত্রে আমরা নিউজ ছাড়া অন্য কোনো গ্রুপে নেই, সেইটা কিভাবে লিংক পাবো বা জয়েন করে নিতে? আচ্ছা আচ্ছা, এই যে নিউজ যে গ্রুপটা আছে এই গ্রুপেতেই সবকিছু আপডেট দেব, ঠিক আছে। এখন আপাতত এপ্রিল মাস পর্যন্ত এই গ্রুপটাই থাকবে, এই গ্রুপটা সবসময় থাকবে। এবার
কেউ হয়তো পেমেন্ট, ধরা যাক তুমি জুলজির নোটসের জন্য তুমি পেমেন্ট করলে, তখন তোমাকে জুলজির পেড গ্রুপে অ্যাড করব, ঠিক আছে? তুমি তো আগে নোটস নিয়েছো মনোমিতা। স্যার আমি মাদ্রাসার আপনার ইন্টারভিউ ক্লাস করেছিলাম, হ্যাঁ তারপরে হ্যাঁ। নোটস নেওয়ার দরকার নেই, ওয়েট করো, হুম হুম হুম। আপনার সাথে এটাই কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি মনে হয় ফিজিওলজির কথাও বলেছিলে, তাই তো? হ্যাঁ, ফিজিওলজিটাও পিএসসি নোটসের কথা বলেছিলাম তখন। হ্যাঁ ঠিক আছে, তো এখন আর পিএসসির ওগুলো এ করার দরকার নেই, তোমাকে আমি পিএসসিরও নোটস আমার অ্যারেঞ্জ হয়েছে সেটাও পাঠিয়ে মানে এ করে দেবো। আর তুমি যদি ফিজিওলজির নোটসটা পারচেস করো, আমি লিস্ট দিয়ে দেবো, সেটাও তুমি কিনে নিতে পারো এখন এই মুহূর্তে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার দেবাংশুর কথা বলি। দেবাংশু যেটা বলছিল যে এমসিকিউ তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে। আমি তো তোমাদেরকে এমসিকিউ দেব, প্রথম কথা তো সেগুলোই প্র্যাকটিস করতে করতে দেখবে যে অনেকটা তোমার টাইম চলে যাবে। তারপরে যখন যদি তোমাদের হাতের কাছে যদি সময় থাকে, এমসিকিউ এর বই এখানে কিছু লিস্ট আমি করেছি। তা আমি বলেছিলাম যেটা হচ্ছে যে আমি যেটা আগেও বলেছি অনেকবার, ক্লাসেও যেটা বলেছি সেটা হচ্ছে যে নিটের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স পেপার আছে দেখবে নিটের, ঠিক আছে? যেহেতু এটা তোমরা স্কুল লেভেলে এক্সামিনেশন দিতে যাচ্ছ, তাহলে কিন্তু এইচএস এর লেভেলটাকে কিন্তু প্রায়োরিটি দেয় এসএসসি জেনারেলি। তাহলে নিটেতে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স পেপার আছে, তো সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তোমরা কিনে নেবে একটা, প্র্যাকটিসের জন্য বলছি। সেকেন্ড যেটা, যে বইটা দেখবে যে আমি বইয়ের একটা লিস্ট নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা তোমাদের গ্রুপেতে আমি সেন্ড করে দেবো, যারা দেখোনি তারা দেখে নেবে। ইউথ কম্পিটিশন সাকসেস বলে একটা বই আছে দেখবে, ইউথ কম্পিটিশন সাকসেস, ঠিক আছে? সেটা জুলজি এবং বোটানি, জুলজি এবং বোটানি, এর কিন্তু কোনো ফিজিওলজি নেই। তো জুলজি এবং বোটানির ইউথ কম্পিটিশন সাকসেসের একটা বই আছে, দুটো বই আছে, এই দুটো বই তোমরা শুধুমাত্র এমসিকিউ এর জন্য তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে? আপাতত আর সাঁতরা পাবলিকেশনের যে এসএলএসটি যে বইটা আছে, এটা তোমরা কিনতে পারো। তাহলে প্রথমে নিট, তারপরে সাঁতরা পাবলিকেশনের যে এসএলএসটি যে বই আছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে ইউথ কম্পিটিশন সাকসেস, তুমি হাতের কাছে 4টে বই রাখবে। প্রথম যে বই, আবারও বলছি, প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি। সেকেন্ড যে বই সেটা হচ্ছে যে নিটের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার আছে, প্রায়োরিটি দাও এইভাবে, ঠিক আছে? থার্ড যে বই আছে সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের দেখবে এসএলএসটি বায়োলজির একটা বই আছে, অনেক এমসিকিউ তাতে দেওয়া আছে, এটা হচ্ছে থার্ড। আর ফোর্থ যেটা আছে ইউথ কম্পিটিশন সাকসেস, এক্ষেত্রে টিজিটি পিজিটি বিভিন্ন যে স্টেটে যে পরীক্ষা হয় টিচার রিক্রুটমেন্টের, সেই টিচার রিক্রুটমেন্টের বিভিন্ন কোয়েশ্চেন্স প্রধানত এই বইতে দেওয়া আছে। তো এই রকম 4টে বই তোমাদের হাতের কাছে থাকবে। আর কি থাকবে? আর আমার নোটসগুলো থাকবে। আর কি থাকবে? আর আমি যে এমসিকিউ গুলো দেব সেগুলো তোমাদের হাতের কাছে থাকবে। তাহলেই কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে। তুমি নোটসগুলো পড়বে, আমার এমসিকিউ গুলো পড়বে, দেখবে এতেই অনেকটা সময় চলে যাবে। তারপরে যদি টাইম তোমার হাতের কাছে যদি থাকে, তাহলে নিটের কোয়েশ্চেন্স আর হচ্ছে সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি প্র্যাকটিস করবে। অত কিছু প্র্যাকটিস করার দেখবে যে পরে সময় পাবে না, যত টাইম যত এগোবে না, অনেকগুলো ক্লাস যখন হয়ে যাবে, অনেকগুলো টপিকস যখন হয়ে যাবে, তখন দেখবে যে বেশি আর প্র্যাকটিস করার সময় পাবে না, তখন শুধুমাত্র ব্রাশ আপ করবে, মানে কোয়েশ্চেন্সগুলো জাস্ট দেখলে র্যান্ডমলি তখন প্র্যাকটিস করবে। তার স্ট্র্যাটেজি আলাদা, আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? কিন্তু আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে দেবো সেগুলো সমস্তগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেটাই কিন্তু অনেকটাই তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? দেবাংশু, বোঝাতে পেরেছি? এটা ইউথ কম্পিটিশন সাকসেসেরই এটাই হচ্ছে পাবলিকেশন, ঠিক আছে? এটা জুলজি এবং বোটানি। আমি এই বইয়ের ছবি আমি তোমাদের গ্রুপেতে সেন্ড করে দেব। তাহলে আজকে আমি যেটা সেন্ড করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণা পাবলিকেশনের একটা বই, ওটা কিনেছিলে তো? হ্যাঁ ওটা একটা ছিল। হ্যাঁ, ওখানে অনেক এমসিকিউ আছে, তাই তো? প্র্যাকটিসের জন্য ওটা বলেছিলাম। প্রচুর বেশি আছে। হ্যাঁ, ওটাতে এবার তো তখন মানে ভাবতে যে এমসিকিউ মানে কম পড়ে যাচ্ছে, সেই জন্য আমি বেশি যাতে এমসিকিউ থাকে সেরকম দিয়ে দিয়েছি। আর ইউথ কম্পিটিশন সাকসেসে একদম কোয়েশ্চেন্স এর পরেই আবার সলভ আনসার আছে, তাহলে সেটা তোমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তনিমা সাঁতরা, হ্যাঁ তনিমা বলো, তনিমা হাত তুলেছে, বলো তনিমা। বলছি ওই ইউথ কম্পিটিশন যে বইটা পাঠিয়েছিলেন না, ওটা এতে অনলাইনে অ্যাভেলেবেল নেই, মানে পাইনি আমি। যদি অ্যাভেলেবেল যদি না থাকে, ঠিক আছে, কয়েকদিন পরে হয়তো অ্যাভেলেবেল হবে, আমি তো অনলাইন থেকেই কিনেছি। মানে এক্সাক্ট যে ছবিটা আপনি পাঠিয়েছিলেন গ্রুপে, হুম। ওইরকম মানে ফ্রন্ট পেজটা দেখতে ওইরকম বইটা খুঁজেই পাইনি। ওরকম বইটা খুঁজেই পাওনি? ভালো হতো, তাহলে আমরা সেম বই
কোনটা লিঙ্কটা? হ্যাঁ, বইয়ের যে লিঙ্কটা অনলাইনে আমাদের এবার অনেক সময় কি হয়, আমি বলছি যে অনেক সময় এটা হচ্ছে হিন্দি আর হচ্ছে ইংলিশ ভার্সন রয়ে যায়, তো তো সেটা অনেক সময় মানে আমিও ঠিক ওটা বুঝতে পারি না কোনটা ভার্সন। তো আমি তার ফ্রন্ট পেজটা পাঠিয়ে দেবে, এবার লিঙ্কটা পাঠালে এবার যদি বাই চান্স কোনোভাবে হিন্দি ভার্সন চলে যায় তখন আবার আমারই খারাপ লাগবে, তোমরা হয়তো ভাববে যে স্যার আপনি কোনটা পাঠালেন। সেভ করে নেবো ভার্সনটা, আর আমি যেটা ইংরেজিটাই পেয়েছি, মানে হুম। ইংলিশ পাইনি। আচ্ছা, হিন্দিটা কিনেছো তাই তো? ওটা হিন্দি, সেজন্য আমি কিনিনি ওটা। না প্রথমে ওর competition time না না, ইউথ কম্পিটিশন সাকসেস, আমি বইটার ফ্রন্ট পেজের ছবি তোমাদের গ্রুপেতে পাঠিয়ে দেব, ঠিক আছে? টিজিটি পিজিটির একটা বই আছে। হুম। স্যার ছবিটা তো আছে আমার কাছে, কিন্তু ওটা তো মানে অনলাইনে পাওয়াই যাচ্ছে না। যদি অনলাইনে যদি না পাওয়া যায়, শোনো একদিন, হ্যাঁ, না হলে তোমরা হচ্ছে একদিন সেরকম হলে কলেজ স্ট্রিটে চলে যাবে, যে কয়েকটা বই বললাম গিয়ে কিনে নিয়ে চলে আসবে। প্রচুর খুঁজেছিলাম। আচ্ছা, সেটাও পাওনি, ঠিক আছে আপাতত শোনো। হুম। স্যার বলছি আমাদের করার জন্য কি সব নোটস গুলোই কিনতে হবে? না, এবার দেখো লাইভ ক্লাস করার জন্য তোমার যদি মনে হয় যে তুমি শুধু জুলজির পারচেজ করবে জুলজি, এবার আমি যেরকম ভাবে ক্লাস করব তুমি সব ক্লাসগুলো করতে পারবে। এবার ধরো যাক তোমার কাছে নোটসগুলো কিনলে কি হয়, তোমার কিছুটা সুবিধা হবে, ঠিক আছে? এবার যদি তোমার মনে হয় যে বোটানি স্যার ঠিক আছে বোটানি তোমার নোটস লাগবে না, সেটা না করলেও হবে। আমি যে অংশগুলো বলবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি তোমার কাছে যে নোটস আছে সেগুলো দেখে তুমি পড়ে নেবে। দেখো একটা বিষয় বলি যে হ্যাঁ, লাইভ ক্লাসের জন্য পেমেন্ট করলে তখনও হবে, ঠিক আছে? তুমি যে নোটস কিনেই যে তুমি লাইভ ক্লাসে জয়েন করবে সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তোমাদের যেটা সুবিধা হবে, তোমার যদি জুলজির নোটস যদি ভালো থাকে, ফিজিওলজি যদি ভালো থাকে, মেটেরিয়ালস, বোটানি যদি ভালো থাকে, তুমি আর কিনবে কেন? যা আমি সেটাই বলছি যে যাদের অ্যারেঞ্জ করা নেই, যাদের নেই তাদের জন্যই বলছি। অনেকে দেখো, অনেকে তোমরা হয়তো বাড়ির বিভিন্ন কাজ করো, অনেকে আমরা ফ্যামিলি আছে আমাদের, যেমন আমারও ছোট ছেলে আছে, ঠিক আছে? তাকে দেখতে গিয়ে আমি আর বিভিন্ন কাজ করার সময় পাই না, তো তাদের জন্য বলছি, ঠিক আছে? তোমার কাছে যদি থাকে কেনার কোনো দরকার নেই, তুমি লাইভ ক্লাস করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আর বলো, আর কি কি বলছো বলো। হ্যাঁ ঠিক আছে, আর কি কি বলছো বলো। স্যার হুম, বলো অয়নভ বলো। PSC যেটা নিয়েছিলাম হুম হুম। বোটানিটা পাবো ওই সময় থেকে আমি লগ আউট হয়ে গেছিলাম নেটওয়ার্কে। হ্যাঁ, বোটানিটা এবার কি হচ্ছে, ধরা যাক তুমি তো পিএসসির জুলজিটা তো তুমি তো কিনেছিলে, তাহলে জুলজির পিএসসির জন্য তুমি কিনেছিলে, আমি এসএসসিটা তোমাকে ফ্রি অফ কস্ট আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? এবার বোটানিটা তো তোমাকে কিনতে, হ্যাঁ হ্যাঁ, বোটানিটার জন্য তুমি পেমেন্ট করবে, তখন সেটা আমি বোটানিটা পাঠিয়ে দেব, ঠিক আছে? আর নোটসগুলো তুমি দেখেছ, হ্যাঁ অয়নভ, হ্যাঁ তুমি তো দেখেছো নোটসগুলো, ঠিক আছে? দেখেছো অনেকটা হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আর কে কি বলছো বলো। আচ্ছা আমি একটু নোটস তোমাদেরকে দেখাই, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা একটু নোটসগুলো তোমাদেরকে দেখাই, তোমাদের বলেছিলাম যে দুই রকম ভাবে আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করব। দেখো একরকম একটা এরকম হতে পারে যে এপ্রিল মাস, দেখো এপ্রিল মাসে আমার যে ব্যাচ যেটা আমার চলেছে, তোমরা জানো যে লাস্ট যে ব্যাচ, ফোর্থ ব্যাচের এসএলএসটি যে ব্যাচ, অনেকে তোমরা স্টুডেন্ট আছো আমার, মৃণালিনী আছে, প্লাস অনেকেই আছে, অনিমা এরা আছে। তো এক্ষেত্রে দেখো ধরা যাক এপ্রিল মাসে আমি যে ক্লাসগুলো করেছি, দেখো এপ্রিল মাসে আমি দুটো ক্লাস করেছি, দুটো গ্রুপের ক্লাস করেছি। একটা বায়োকেমিস্ট্রিতে কতগুলো নোটস আছে দেখো। বায়োকেমিস্ট্রি কার্বোহাইড্রেট আছে, এনজাইম আছে, সেলুলার রেসপিরেশন আছে, প্রোটিন আছে, লিপিড আছে, রেসপিরেশন আছে, ভিটামিন আছে, ভিটামিনের 3টে নোটস আছে, ঠিক আছে? তাহলে বায়োকেমিস্ট্রিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এবং তার সঙ্গে সঙ্গে ইভলিউশন, দেখো ইভলিউশনে কতগুলো, ইভলিউশনে দুটো নোটস, মানে মোট 10টা নোটস আমি দিচ্ছি। এবার এই নোটসের কোন একটা পার্টিকুলার অংশ, ধরো যাক আমি এই সেলুলার রেসপিরেশনটাই আমি ওপেন করছি, ঠিক আছে? একটু নোটসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে পুরানো আছো, ভাবছো যে স্যার আবার কি কোনো নতুন নোটস দিল নাকি। তোমরা যারা পুরানো আছে তাদের নোটস কেনার কোনো দরকার নেই, তোমাদের কাছে সমস্ত নোটস আছে। দেখো এটা হচ্ছে সেলুলার রেসপিরেশনের নোটস, সবাই দেখতে পাচ্ছ? আমি কিভাবে পড়াবো, আমি যখন অনলাইনে, হ্যাঁ আমি যখন পড়াবো আমি খুব দ্রুত রেটে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? প্রচন্ড র্যাপিড রেটে পড়াবো। এটা মোস্ট প্রবাবলি পুরানো নোটসটা আছে, ঠিক আছে? আচ্ছা নতুন নোটসটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানটা ক্লোজ করি। বায়োকেমিস্ট্রি সেলুলার রেসপিরেশন, আচ্ছা কার্বোহাইড্রেটটা দেখাচ্ছি, ঠিক আছে? ধরো যাক লিপিডটা দেখাচ্ছি,
ওই নোটসটা আমি পুরানো নোটস ওটা দেখালাম। ধরো যাক লিপিডের যে নোটসটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে লিপিডের নোটস, এটা টোটাল লিপিডের নোটস, দেখে নাও হাতে লিখে লিখে এগুলো করেছি। আর আমি কিভাবে পড়াবো তোমাদেরকে, আমি সিম্পলি এইভাবে বলবো যে কোন অংশগুলো তোমরা ফোকাস করবে। কিছু কিছু অংশ আছে শুধুমাত্র আমি এক্সপ্লেন করব, বাকি অংশগুলো এক্সপ্লেন করার আমার সময় থাকবে না, ঠিক আছে, কারণ খুব দ্রুত সিলেবাস কভার করতে হবে। যেমন ধরো যাক স্যাচুরেটেড ফ্যাট, আমি শুধু এটুকুই বলবো যে স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো রকম ডাবল বন্ড থাকে না, এটা মনে রাখবে। এবং স্যাচুরেটেড ফ্যাটের এক্সাম্পল কি, অ্যানিম্যাল ফ্যাট এবং তার সঙ্গে সঙ্গে বাটার, যেগুলো প্রধানত রুম টেম্পারেচারে সলিড থাকে। দেখো বাটার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সলিড আছে। আর আনস্যাচুরেটেড ফ্যাট কোনগুলো, দেখো আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে ডাবল বন্ড থাকে, তাহলে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট আমার পড়ানো হয়ে গেল, ঠিক আছে। এক্সাম্পল কি, এরা হচ্ছে লিকুইড এট দ্য রুম টেম্পারেচার, যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু হাইলাইট করা আছে, ঠিক আছে। তারপরে দেখো প্রপার্টিজ অফ ফ্যাটস, মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, সমস্ত কিছু অংশের ক্ষেত্রে মেনশন করা আছে। দেখো হোয়াই কোল্ড এনিম্যালস হ্যাভ দ্য হায়ার পোর্শন অফ দ্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তার মানে যেগুলো কোল্ড এনভায়রনমেন্টে যে সমস্ত এনিম্যালস থাকে তাদের তো প্লাজমা মেমব্রেন প্রধানত লিকুইড, তাহলে কোল্ড হলে কি হবে, তরল পদার্থ জমে যাবে। তাহলে যাতে জমে না যায় সেই জন্য তাদের ফ্যাটি অ্যাসিডের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকতে হবে, এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে দেখো ফ্যাটের বিভিন্ন প্রপার্টিজ আছে। তাহলে যেটা বলছিলাম, এই যে এপ্রিল মাস, তো এপ্রিল মাসে আমি এতগুলো নোটস প্রোভাইড করেছি, তাহলে তোমরা যারা এপ্রিল মাসের, তোমার মনে হলো আমি এই লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো যে কোন কোন টপিকস আছে, তোমার মনে হলো যে এপ্রিল মাসে তুমি শুধু নোটস কিনবে, তাহলে লিস্টটা দেখে নেবে যে তোমার এই এই টপিকসগুলো লাগবে, তখন এপ্রিল মাসের জন্য তুমি পেমেন্ট করলেই হবে। এপ্রিল মাসে আমি বলেছিলাম মান্থ ওয়াইজ, যেমন 500 টাকা করে মান্থ ওয়াইজ আমার নোটসের প্রাইস, ঠিক আছে। এবার দেখো এনিম্যাল ক্লাসিফিকেশন, যেমন এনিম্যাল ক্লাসিফিকেশন ইনভার্টিব্রেটের নোটস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যেমন নিডারিয়া আছে, একদম টোটাল এক্ষেত্রে লেখা আছে দেখো, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ছবিও আছে, তো এটাই হচ্ছে এনিম্যাল ক্লাসিফিকেশনের নোটস, জাস্ট এরকম দেখাচ্ছি আর কি, মান্থ ওয়াইজ এরকম নোটস করা আছে। আবার দেখো ডিসেম্বরে যেমন বডি টেম্পারেচার রেগুলেশন আছে, ঠিক আছে। তারপরে ডাইজেস্টিভ সিস্টেম ইত্যাদি এইসব বিষয়গুলো আছে, যেমন এক্সক্রেটরি সিস্টেম, এগুলো প্রধানত ফিজিওলজির আছে, তোমরা মান্থ ওয়াইজ দেখে নিতে পারো, সেইভাবেও তোমরা কিনতে পারো। কিছু কিছু নোটস আছে, এই লিস্টটাও তোমাদের পাঠিয়ে দেবো, যেমন একটা অ্যালগিন নোটস তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে, যেমন অ্যালগিন নোটস, দেখো এটা হচ্ছে অ্যালগিন নোটস। দেখো যেহেতু এরকম ভাবে আমাকে করতে হয়, তো সেই কারণের জন্য একটু আমার সময় লাগে, আমার প্রিপারেশন নিতে একটু সময় লাগে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যালগিন নোটস। তো নোটসগুলো প্রধানত এরকম, যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেগুলো হাইলাইট করা আছে, তুমি যখন পড়বে হাইলাইটেড অংশগুলো ভালো করে পড়বে। যেমন থ্যালাস কাকে বলে, থ্যালাস হচ্ছে একটা ভেজিটেটিভ বডি, মানে প্ল্যান্টসের যে ভেজিটেটিভ বডি, অঙ্গজ দেহ যার মধ্যে, তো সেটাই হচ্ছে প্রধানত থ্যালাস। তাদের থ্যালাসের মধ্যে কি হচ্ছে, অ্যাগ্রিগেশন অফ সেল, অনেকগুলো সেল অ্যাগ্রিগেট করে থ্যালাস তৈরি করে। এবং অ্যালগির থ্যালাস কিন্তু হ্যাপ্লয়েড, অ্যালগির থ্যালাস কিন্তু ডিপ্লয়েড নয়, ঠিক আছে। তাহলে যখন র্যাপিডলি আমি কিন্তু এইভাবে পড়াবো, কনসেপ্ট অফ থ্যালাস তুমি র্যাপিডলি এরকম ভাবে পড়িয়ে দিলাম, এবার বাকি যে অংশগুলো আছে এবার তুমি পড়ে নেবে, মেন জায়গাগুলো আমি তোমাদেরকে এইভাবে পড়াবো। র্যাপিডলি পড়ানো মানে এরকম ভাবেই কিন্তু তোমাদেরকে আমি লাইভ ক্লাসটা নেব, ঠিক আছে। তারপরে দেখো রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার, শুধু এক্সাম্পল, যেমন হচ্ছে ইউনিসেলুলার মোটাইল, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে কোন অ্যালগি প্রধানত ইউনিসেলুলার মোটাইল, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো দেখো ক্ল্যামাইডোমোনাস, আমরা জানি যে ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি। তারপরে দেখো নন মোটাইলটা অতটা ইম্পর্টেন্ট নয়, মাল্টিসেলুলার ইত্যাদি। তো এটা হচ্ছে প্রধানত অ্যালগিন নোটস, ঠিক আছে। আবার দেখো এন্ডোক্রিনোলজির একটা নোটস খুলছি, যেমন ফানজি আছে, ফানজির বোটানিরও নোটস একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নোটসগুলো কিরকম ভাবে করা আছে। দেখো ইম্পর্টেন্ট অংশগুলোই কিন্তু এক্ষেত্রে হাইলাইট করা আছে, তোমরা যারা পড়েছো তোমরা তারা জানো, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে ফানজির নোটস আছে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফানজি, ঠিক আছে, নিউট্রিশন, সমস্ত কিছু অংশ কিন্তু এই নোটসের মধ্যে কভার করা আছে, রাইট। তো এইরকম ভাবেই প্রধানত, তাহলে এটা হচ্ছে প্রধানত ক্লাস ওয়াইজ তোমাদেরকে নোটস, যেটা আমি বলেছিলাম যে দুই রকম ভাবে তোমাদের নোটস প্রোভাইড করব, ঠিক আছে। আবার ধরো নভেম্বরের যে নোটস আছে, এই যে নভেম্বরের নোটস, তোমরা একটু আগে বলছিলে যে ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন, এই নোটসটা যদি আমি পাঠিয়েছি কিন্তু আরেকবার দেখে নাও। নূরনেসা দেখতে পাচ্ছ, নূরনেসা আছো তো? এই আচ্ছা, এই নোটসটা আমি পাঠিয়েছিলাম, দেখো এই নোটসটা পাঠিয়েছিলাম, দেখো এইটা, এই যে ডার্ক রিয়াকশনের নোটস, ঠিক আছে, ডার্ক রিয়াকশন। হ্যাঁ এটা আছে তো, তাহলে হ্যাঁ তুমি মনে হয় সময় পাও না বাড়িতে, তাই তো, সবকিছু দেখ। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, এই যে আমি বুঝি ব্যাপারটা, ঠিক আছে, বাচ্চা থাকলে কিরকম হয় আমি জানি, সবসময় একটা দুশ্চিন্তা হয়।
তারপরে দেখো এই যে C3 প্ল্যান্ট আছে, তাহলে দেখো C3 প্ল্যান্টে প্রথম যে স্টেবল যে কম্পাউন্ড আছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 প্ল্যান্টে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, ঠিক আছে। তাহলে দেখো আচ্ছা এই যে ডার্ক রিঅ্যাকশন যে আছে, ডার্ক রিঅ্যাকশনে যে বিভিন্ন যে কম্পাউন্ড যেগুলো আছে কিভাবে তৈরি হচ্ছে একদম কার্বনের সংখ্যা দিয়ে এরকম ভাবে বোঝানো আছে। তো এরকম ভাবেই প্রধানত আমার নোটস গুলো করা আছে। দেখতে পাচ্ছ যে হাতে লিখে লিখে দেখো, হাতে লেখা যেটা বলছিলাম যে ক্লিয়ার হ্যান্ড রিটেন আছে। আশা করি তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না। শুধুমাত্র এটুকু তোমরা কভার করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেগুলো ইম্পর্টেন্ট অংশ যেগুলো আমি হাইলাইট করেছি সেইগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। বলছে কেনভিল সাইকেল হ্যাজ টু টেক প্লেস 6 টাইমস ফর ফরমেশন অফ এ মলিকুল অফ দ্য গ্লুকোজ। তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য কতবার কেলভিন সাইকেল হতে হবে? 6 বার। সিম্পল, ঠিক আছে। একবার এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য কতবার কেলভিন সাইকেল হতে হবে? 6 বার, ঠিক আছে। তারপরে আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তাহলে প্রথম যে স্টেবল কম্পাউন্ড যেটা তৈরি হয় সেটাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন যুক্ত, সেই জন্য এটা C3 সাইকেল। তারপরে দেখো রুবিস্কি এনজাইমের কি কাজ আছে, এই অংশগুলো জাস্ট একটুখানি দেখে নিতে হবে। তারপরে দেখো 3 ফসফোগ্লিসারালডিহাইড 3টে স্টেপে তৈরি হয় ইত্যাদি। তো এটাই হচ্ছে প্রধানত কেলভিন সাইকেলের বিভিন্ন অংশ আছে। নোটসগুলো প্রধানত এইভাবেই করা আছে। আমার যেটা বলার, তোমাকে আর কোথাও থেকে খুঁজতে হবে না, কোথাও থেকে পড়তে হবে না। C4 প্ল্যান্ট সম্পর্কে আছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে C3 প্ল্যান্ট সম্পর্কে আছে, C4 হ্যাচল্যাক সাইকেল সম্পর্কে আছে, হ্যাঁ। তারপরে এখানে C4 পাথওয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এরকম ভাবেই প্রধানত ক্লাস ওয়াইজ নোটসগুলো তোমরা এরকম ভাবে পেয়ে যাবে। যেমন নভেম্বর মাসে ওগুলো নিয়েছিলাম। এবার ধরা যাক মার্চ মাসে কি ক্লাস করেছিলাম দেখে নিই। মার্চ মাসে এমব্রায়োলজি মিউটেশন করে পড়িয়েছিলাম, মলিকুলার বায়োলজি পড়িয়েছিলাম। যেমন জেনেটিক কোড, একটু মলিকুলার বায়োলজি খুলে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এরকম ভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটসগুলো, মানে ক্লাস ওয়াইজ তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্যারাসাইটস অফ দ্য জেনেটিক কোড, জেনেটিক কোডের এক্ষেত্রে নোটস আছে, জেনেটিক্সের নোটস আছে। তো এটা হচ্ছে ক্লাস ওয়াইজ নোটস। এইবারে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নোটস, ঠিক আছে। সবাই এটা দেখেছো? দেখো ক্লিয়ার তো? এবার সাবজেক্ট ওয়াইজটা দেখাই। আচ্ছা এবার সাবজেক্ট ওয়াইজ একটু দেখে নাও। সাবজেক্ট ওয়াইজ এক্ষেত্রে দেখে নাও, যেমন জুলজি সেল, আচ্ছা জুলজি নোটস একটু দেখিয়ে দিই। যেমন জুলজির নোটস এক্ষেত্রে দেখে নাও। যেমন ধরো যাক ডেভেলপমেন্টাল বায়োলজি, যেমন আমি নতুন নোটসই তোমাদেরকে দেবো, পুরানো নোটসও ভালো। তো নতুন নোটস এক্ষেত্রে ডেভেলপমেন্টাল বায়োলজি, দেখো ডেভেলপমেন্টাল বায়োলজির কতগুলো নোটস আছে? একদম 6টা নোটস আছে, ঠিক আছে। যেমন ধরো যাক আমি অর্গানাইজারের নোটসটা খুলছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এত প্রাইস কেন? দেখো কারণটা হচ্ছে এটাই যে আমাকে প্রচুর পরিশ্রম করে করতে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে, হ্যাঁ। তোমাদেরকে আর কোনো বই ইত্যাদি এসব কোনো কিছু কিনতে হবে না, এগুলোই কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট। যেমন অর্গানাইজার কনসেপ্ট, যেগুলো প্রচুর জুলজি স্টুডেন্টসদের অসুবিধা হয়, ঠিক আছে। তো গিলবার্টের ডেভেলপমেন্টাল বায়োলজি থেকে করা আছে, তো এটাই হচ্ছে অর্গানাইজার কনসেপ্ট, ঠিক আছে। যেমন নিউকুপ সেন্টার, তার সঙ্গে সঙ্গে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর কি, হ্যাঁ, অর্গানাইজার নিউকুপ সেন্টার কি, তারপরে PMZ, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন অনেক সময় দেয়া হয়। তারপরে দেখো দুটো এক্সপেরিমেন্ট, অর্গানাইজারের এক্সপেরিমেন্ট গুলো আছে, হ্যাঁ। তো এরকম এটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি। এক একটা করে দেখাচ্ছি। যেমন ডেভেলপমেন্টাল বায়োলজির নোটস তোমাদের দেখালাম। তার সঙ্গে সঙ্গে দেখো সাইটোলজি, জেনেটিক্স আর মলিকুলার বায়োলজি। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে যেভাবে মেনশন করা আছে, মানে পরপর এরকম ভাবে আছে, দেখবে সেল বায়োলজি, জেনেটিক্স আর মলিকুলার বায়োলজি একদম টপিক ওয়াইজ আমি কিন্তু সাজিয়েছি। সিলেবাসে যেরকম আছে, যেমন সেল বায়োলজির নোটস আছে, ঠিক আছে। সেল সাইকেল চেক পয়েন্ট অ্যান্ড মাইটোসিস, সেল সাইকেল চেক পয়েন্ট অ্যান্ড মাইটোসিসের নোটস আছে। যেমন সেল সাইকেল আছে, তো এটা হচ্ছে সেল সাইকেলের নোটস, একটু দেখে নাও। G0 ফেজ ইত্যাদি এই সমস্ত অংশ আছে, যেগুলো কিছু কিছু অংশ আছে এগুলো বইতে ভালো দেওয়া আছে, হ্যাঁ, সেই জন্য আমি আর হাতে লিখিনি। তারপরে দেখো G2 আর ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। তো এটা মোস্ট প্রবাবলি জুলজির নোটস তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো জুলজিতে সেকেন্ড যে টপিকস আছে, যেমন সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি একদম সব সেপারেট করা আছে। তারপরে দেখো যে অংশটা আছে, যেমন ধরা যাক ডেভেলপমেন্টাল বায়োলজিতে তোমাদের দেখালাম, যেমন ইকোলজি, ইকোলজিতে যেমন সয়েল এনার্জি ফ্লো, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, যেমন এনার্জি ফ্লো নোটস একটু দেখে নাও। এনার্জি ফ্লো, আচ্ছা এটা হচ্ছে সয়েল, সয়েলের নোটস আছে তোমাদের সিলেবাসে আছে সয়েল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সয়েল প্রোফাইল, ঠিক আছে। একদম সমস্ত কিছু অংশ কিন্তু তোমাদের শুধুমাত্র যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে, একটু সময় দিয়ে তোমাদেরকে পড়তে হবে। সবকিছু এক্ষেত্রে অ্যারেঞ্জ করা আছে।
তোমাদের যে কাজ সেটা হচ্ছে পড়া, এছাড়া আর কিছু না। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, একদম এনার্জি ফ্লোর যা কিছু আছে সমস্ত অংশ এক্ষেত্রে করা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইকোলজি, দেখো কিভাবে এনার্জি ফ্লো হচ্ছে। হ্যাঁ, বায়োলজিতে কোনো একটা বইতে হয়তো কোনো একটা টপিক্সের কোনো জিনিস ভালো আছে, আবার অন্য বইতে কিছুটা অংশ ভালো আছে। তাহলে বিভিন্ন বই থেকেই প্রধানত নোটসগুলো করা আছে, ঠিক আছে। আমি বই দেখে দেখেই নোটসগুলো করেছি। হ্যাঁ, তাহলে গ্রস এনার্জি ইনটেক ইত্যাদি, তো এটা হচ্ছে ইকোলজি, যেমন এগুলো দেখিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট ওয়াইজ নোটস কিন্তু এরকম ভাবে আহ, তৈরি করা আছে। দেখো ইভলিউশন, যেমন ইভলিউশন, হার্ডিউইনবার্গ ইকুইলিব্রিয়াম, অরিজিন অফ লাইফ, যেমন জু জিওগ্রাফির নোটস দেখাচ্ছে, যেমন জু জিওগ্রাফি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইভলিউশন। আচ্ছা, এটা হচ্ছে জুলজির নোটসের বিষয় গেল। এরপর একটু ফিজিওলজি, আচ্ছা বোটানির নোটস দেখো, দেখো যেটা দেখাচ্ছিলাম। তাহলে বোটানির নোটসে আমরা চলে আসি, তোমাদের সমস্ত সাবজেক্টের নোটসগুলোও দেখিয়ে দেব। তোমার যদি মনে হয় তবে তোমরা পারচেস করবে, ঠিক আছে। হাতে লেখা যদি বুঝতে পারো তবে তোমরা পারচেস করবে। হ্যাঁ, আমি যেমন ইন্ট্রোডাকশন দেখবে বোটানিতে সিলেবাসে প্রথমেই যেটা দেওয়া আছে একদম টপিক ওয়াইজ এইভাবে সাজিয়ে দিয়েছি। যেমন ইন্ট্রোডাকশন যেটা দেওয়া আছে, দেখবে জেনারেল বোটানি বলে আছে, যেমন ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট। দেখো কনসেপ্ট অফ লিভিং অবজেক্টের নোটস, ঠিক আছে। তো লিভিং অবজেক্টের কনসেপ্টে কি পড়তে হবে, এক্ষেত্রে যেটা পড়তে হবে মেনলি সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং। দেখো লিভিং ক্যারেক্টারিস্টিক্স মানে গ্রোথ আছে, তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশন আছে, কোনগুলো ডিফাইনিং ফিচার্স, কোনগুলো নন ডিফাইনিং ফিচার্স। তো এগুলোই প্রধানত আমাদেরকে পড়তে হবে বোটানির যে ইন্ট্রোডাকশন। আমি যেটা বলছিলাম যে কোনো পোর্শন কিন্তু বাদ দিলে হবে না। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য প্ল্যান্ট, মানে এই অংশটা করা আছে, ঠিক আছে। তারপরে দেখো সাইটোলজি অ্যান্ড সেল ডিভিশন, হয়তো জুলজির সঙ্গে কিছুটা ট্যালি করে যাবে। তারপরে দেখো প্ল্যান্ট অ্যানাটমি, একটু প্ল্যান্ট অ্যানাটমি খুলি। প্ল্যান্ট টিস্যুতে প্রধানত এতগুলো নোটস আছে, যেমন প্ল্যান্ট টিস্যু সিস্টেম, একটু দেখে নাও প্ল্যান্ট টিস্যু সিস্টেমের নোটস। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমির নোটস, ঠিক আছে। বিভিন্ন অংশ এইভাবে করা আছে প্ল্যান্ট অ্যানাটমি। তাহলে এইভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটসও তোমরা নিতে পারো, অথবা যেরকম দেখালাম যে ক্লাস ওয়াইজ এইভাবেও তোমরা নোটস দিতে পারো। যেমন প্ল্যান গ্রুপস আছে, ঠিক আছে। টেরিডোফাইটা, ব্রায়োফাইটা ইত্যাদি ফাঞ্জি প্ল্যান গ্রুপস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইকোলজি, এনভায়রনমেন্ট আছে, মরফোলজি আছে। আচ্ছা, একটু মরফোলজিটা খুলে দেখি। যেমন এমব্রায়োলজি আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ফ্যামিলি একটুখানি দেখাই তোমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলির নোটসটা একটু দেখে নাও। প্ল্যান্টসের বিভিন্ন ফ্যামিলি, আচ্ছা দেখে নাও। এখানে প্ল্যান্টসের বিভিন্ন ফ্যামিলি আছে। তো ফ্যামিলিতে প্রধানত প্লাসেন্টাটা করা আছে, এর সঙ্গে প্লাসেন্টা ইনক্লুডেড আছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে প্ল্যান্টসের বিভিন্ন যে ফ্যামিলি আছে, দেখো প্ল্যান্টসের ফ্যামিলি পড়তে গেলে অবভিয়াসলি আমাদের ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে প্রথমেই ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে দেওয়া আছে, একদম যারা বোটানি কোনোদিন পড়েনি তারাও কিন্তু এগুলো পড়ে বুঝতে পারবে। তাহলে প্রথমে ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে এই কারণের জন্য আমি লিখে দিয়েছি। এইটা পড়ার পরে ফ্যামিলি থেকে কিন্তু কোয়েশ্চেন্স দেওয়া হবেই, এটুকু মাথায় রাখবে। একটা না একটা থেকে দুটো কোয়েশ্চেন্স ফ্যামিলি থেকে আসবেই একদম। তাহলে প্রথমে ফ্লোরাল ডায়াগ্রাম করে নিলাম, তারপরেই দেখো তারপরেই প্রত্যেকটা ফ্যামিলি। তাহলে আমাদের ট্যাক্সোনমি সিলেবাসে ফ্যামিলিতে কি আছে, লেগুমিনাসিয়া আছে, সোলানাসিয়া, রুবিয়েসিয়া, গ্র্যামিনিয়া ইত্যাদি আছে। তো ফ্লোরাল ফর্মুলা, বিভিন্ন যে ফ্যামিলি আছে, ফ্লোরাল ডায়াগ্রাম ইত্যাদি আইডিয়া। তাহলে দেখো প্রথমেই যে ফ্যামিলি আছে সেটা হচ্ছে ফ্যামিলি গ্র্যামিনিয়া, পোয়াসিয়া মানে গ্রাস ফ্যামিলি, এটা কিন্তু মোনোকট ফ্যামিলি। যে অংশগুলো ইম্পর্টেন্ট এটা হাইলাইট করেছে, দেখো লার্জেস্ট ফ্যামিলি অফ দ্য ইন্ডিয়ান ফ্লোরা, মানে এনজিওস্পার্মের যে বিভিন্ন ফ্যামিলি আছে তার মধ্যে কয়েকটা ফ্যামিলি তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফ্যামিলির নোটস। এরকম ভাবে সমস্ত নোটসগুলোকে অ্যারেঞ্জ করা আছে, বিভিন্ন ফ্যামিলি আছে, সমস্ত ফ্যামিলিগুলোই এক্ষেত্রে আছে, একদম কম্প্যাক্টলি সব কিছুই করা আছে, ঠিক আছে। দেখো ফ্যামিলি কিছু কিছু অংশ যখন বোটানি পড়বে, কিছু 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 অংশ আমাদের আবার বাংলাতেও লাগবে। বাংলাতে বলতে আই মিন কিছু কিছু অংশ আমরা শুধু ইংরাজি পড়লে বুঝতে পারবো না। যেমন সিইউএলএম, কাম মানে হচ্ছে তৃণকাণ্ড। তো তৃণকাণ্ড মানে কি, শাখাবিহীন নিরেট পর্ব, ফাঁপা পর্ব মধ্যে থাকে। তাহলে এটা তো গ্রাস ফ্যামিলি, তাহলে গ্রাস ফ্যামিলিতে যে নোট থাকে, যে পর্ব থাকে, সেটা সলিড হয়, আর যে পর্ব মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হলো হয়, ঠিক আছে। এরকম ভাবে সবকিছু লেখা আছে। কিছু কিছু টার্ম আছে ফ্যামিলিতে, তো সেই টার্মগুলোও কিন্তু এক্ষেত্রে ডেসক্রিপশনে করা আছে। দেখো লিগুইলেট, লিগুলেট মানে কি, লিগুলেট মানে হচ্ছে থিন আউটগ্রোথ অ্যাট দ্য জাংশন অফ দ্য লিফ অ্যান্ড দ্য লিভ স্টক অফ মেনি গ্রাসেস। তাহলে লিগুলেট প্রধানত কোন ফ্যামিলির ক্যারেক্টার্স, তো এটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে, বা এটা মনে রাখতে গেলে তোমাকে এটা জানতে হবে যে লিগিউল কোনটা। সুতরাং এটাই হচ্ছে লিগিউল। দেখো সিম্পল ডায়াগ্রামে কিন্তু লিগিউল সম্পর্কে আবার লেখা আছে, ঠিক আছে। এরকম ভাবে
যে ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলো আছে সেগুলোর কিন্তু ডেসক্রিপশনও আমি লিখে দিয়েছি, যাতে সহজেই তোমরা পড়ে বুঝতে পারো, কোথাও থেকে খুঁজতে হবে না কোনো টপিকস। ঠিক আছে, তারপরে দেখো ইনফ্লোরেসেন্স ইত্যাদি এগুলো আর দেখাচ্ছি না। যেমন পেলিও বটানি আছে, আচ্ছা একটু পেলিও বটানিতে একটাই নোটস আছে, একদম ফুল সেট পেলিও বটানি, দেখে নাও, এটা হচ্ছে পেলিও বটানি। ঠিক আছে, তাহলে পেলিও বটানির নোটস আছে, এটা পেলিও বটানি, দেখো ফসিলস, তারপরে এরকম বিভিন্ন অংশ আছে। ঠিক আছে, সাব ফসিল, কম্প্রেশন, ইমপ্রেশন কোনটা, হ্যাঁ, সমস্ত কিছু অংশ লেখা আছে। তারপরে দেখো মোল্ডস অ্যান্ড কাস্ট, ঠিক আছে, মোল্ডস অ্যান্ড কাস্ট কাকে বলে, তারপরে কার্বন ফিল্ম কোনটা। ঠিক আছে, আচ্ছা, তো এই অংশগুলো আহ, এগুলো তোমাদেরকে দেখালাম। এরপরে একটু ফিজিওলজিতে চলে যাই। হ্যাঁ, দাঁড়াও, একটু আমরা ফিজিওলজিতে চলে যাই, ফিজিওলজির নোটস একটুখানি দেখাই। একটু দেখো ফিজিওলজি, আচ্ছা, আর ফিজিওলজিতে আমরা চলে যাচ্ছি, একটু দেখে নিই, বোটানি, জুলজি, ফিজিওলজি। ফিজিওলজি দেখো, সেন্স অর্গান, দেখো সাইটোলজি, প্রথম যে পোর্শন আছে সেটা হচ্ছে সাইটোলজি, তারপরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্যাল প্রসেস, ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, একটু ডাইজেস্টিভ সিস্টেম খুলছি, ডাইজেস্টিভ সিস্টেমে দেখো 3টে নোটস আছে। ঠিক আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম নোটসটা খুললাম, প্রথমে একটুখানি বই থেকে দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে এগুলো হাইলাইট করা আছে। ঠিক আছে, একদম এরকম ভাবে করা আছে। তারপরে এক্ষেত্রে স্যালিভারি গ্ল্যান্ড ইত্যাদি। হ্যাঁ, তারপরে দেখো যে অংশগুলো আবার কিছু কিছু অংশ হাতেও লেখা আছে, তো এটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সমস্ত অংশ তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেগুলি ইম্পর্টেন্ট পোর্শন আছে। তাহলে এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের নোটস। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমের 3টে নোটস আছে, এটা হচ্ছে গেল ডাইজেশন। তারপরে দেখো নিউট্রিশন, নিউট্রিশনে একদম ডিটেলসে এটা করা আছে, নিউট্রিশন সমস্ত টপিকস কিন্তু নিউট্রিশনে কভার করা আছে। তাহলে এটাই হচ্ছে নিউট্রিশন। বিভিন্ন রকমের টার্মিনোলজি আছে, দেখবে ফিজিওলজিতে অনেক টার্ম আছে। তাহলে বেসাল মেটাবলিক রেট কি, স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বিএমআর তোমাদের সিলেবাসে আছে। তো এটা হচ্ছে প্রধানত এই অংশটা দেখালাম। একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো দেখ বডি টেম্পারেচার রেগুলেশন, দুটো নোটস ছিল, একটা পুরানো আর একটা হচ্ছে নতুন। একটু নতুনটাকেই তোমাদেরকে দেখাই, একটাই তোমাদেরকে প্রোভাইড করবো, না হলে কনফিউজড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একদম বডি টেম্পারেচার রেগুলেশনে নতুন নোটস। ঠিক আছে, বডি টেম্পারেচার রেগুলেশন কিভাবে হচ্ছে, তো ইম্পর্টেন্সি অফ দ্য থার্মো রেগুলেশন, কোর অ্যান্ড শেল টেম্পারেচার। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ একদম হোমিওস্ট্যাটিক অ্যান্ড কন্ট্রোল অফ বডি টেম্পারেচার। ঠিক আছে, তারপরে কিউটেনিয়াস সার্কুলেশন কিভাবে হচ্ছে, তার মানে অনেকটাই আমাদেরকে পড়তে হবে। কনস্ট্রিকশন আছে, তারপরে ডাইলেশন অ্যান্ড আর্টারিওল। ঠিক আছে, তারপরে চ্যানেলস অফ হিট লস, সমস্ত কিছু অংশ কিন্তু এক্ষেত্রে কভার করা আছে। মানে এসএসসি সিলেবাসে যা কিছু আছে টোটাল অংশ কিন্তু আমার নোটসের মধ্যে কভার করা আছে। ঠিক আছে, এই বিষয়গুলোই তোমাদেরকে বললাম। এবার বলো, এবার কে কি বলছিলে? ঠিক আছে, তাহলে তোমরা দুরকম ভাবে কিনতে পারো, এক নাম্বার ক্লাস ওয়াইজ তোমরা পারচেস করতে পারো, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তোমরা এইভাবে সাবজেক্ট ওয়াইজ তোমরা পারচেস করতে পারো। আমি ক্লাস ওয়াইজ কিভাবে নোটস অ্যারেঞ্জ করেছি সেটা যেমন তোমাদেরকে দেখালাম, আবার সাবজেক্ট ওয়াইজ আমার কিভাবে নোটস অ্যারেঞ্জ করা আছে সেটাও তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, যখন আমি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমাদেরকে পাঠাবো, আমার যেটা মনে হয় একবারে সব নোটস তোমার কিনতে হবে না, এক একটা করে সাবজেক্ট তোমার যদি মনে হয় যে তুমি জুলজিটা তুমি পারচেস করবে, তাহলে সেই অনুযায়ী তুমি পেমেন্ট করবে, আমি তোমাকে জুলজিটা দিয়ে দেবে, বা জুলজিটা তুমি কিনে 2-3 দিন সেটাকে আগে হ্যান্ডেল করো সেটাকে। ঠিক আছে, কারণ জুলজিতে অন্তত 64টা অন্তত নোটস আছে, কতগুলো নোটস আছে, অনেকগুলো নোটস আছে। তাহলে সেই নোটসগুলোকে আগে অ্যারেঞ্জ করে নাও, অ্যারেঞ্জ করে নিয়ে সেটাকে যখন তুমি ম্যানেজ করে ফেললে তারপরে তুমি বোটানিটা নাও, আবার সেটাকে যখন ম্যানেজ করে ফেললে তারপরে যদি মনে হয় সেটা ফিজিওলজি নাও। এক একটা একবারে তোমার কেনার দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছো? একবারে হয়তো কিনলে হয়তো আমার সুবিধা হবে, আমি তোমাকে হয়তো দিয়ে দিলাম, কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় আমি সেই কথাটা সেই জন্য বলছি, এক একটা সাবজেক্ট তুমি নাও, নিয়ে সেটাকে ম্যানেজ করো, 2-1 দিন পরও পড়ে, এবার তোমার যদি মনে হয় যে না স্যারের নোটসগুলো ঠিক আছে আমি বোটানিটা নেব, তখন সেইভাবে করবে। আবার মনে হলো যে না ঠিক আছে স্যার ফিজিওলজিটাই করব, তখন সেইভাবে করবে। যেহেতু আমার লাইভ ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের অনেকটা সময় আমি দিচ্ছি, মোটামুটি 18 থেকে মানে মে মাস থেকে যেহেতু লাইভ ক্লাসটা আমি শুরু করব, তো সেই কারণের জন্য এই কয়েকদিনে হয়তো একটা অথবা দুটো সাবজেক্টের নোটস নিয়ে সেগুলোকে আগে ম্যানেজ করে নাও, ম্যানেজ করে নিয়ে
সিলেবাস দেখে আগে তুমি ঠিক করে নাও যে কোন অংশগুলো কিভাবে তুমি কভার করবে, নিজে নিজে একটা প্ল্যানিং করে নাও, তারপরে ভালো করে পড়াশোনাটাকে প্রসিড করো, ঠিক আছে? এবং মনে রাখবে যে থিওরি পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু আমি কোনো এমসিকিউ তোমাদেরকে এখন যেহেতু দিচ্ছি না, তো সেই কারণের জন্য নিটের যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্স এসেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি পারো সাঁতরা পাবলিকেশনের একটা বই আছে, তো সেই বইয়ের এমসিকিউ গুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে গেল? পার ডে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা করে এমসিকিউ প্র্যাকটিস করবে। হুম, থিওরিটা স্যার পড়লে। সাতটা পাবলিকেশনের বইটা গ্রুপে আরেকবার পাঠিয়ে দেবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সাঁতরা পাবলিকেশনের ঠিক আছে, তার ফ্রন্ট পেজটা আমি আবার একবার পাঠিয়ে দেবো। তোমাকে আগে ওই গ্রুপটাতে আমি অ্যাড করে দেবো, ওই যে বাইরে নির্মল নিউজ যে গ্রুপটা আমার আছে ওইখানে আগে অ্যাড করে দেবো, ঠিক আছে নুরনেশা? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, না হলে তুমি অনেক সময় দেখার সময় পাও না, ঠিক আছে? এবার বলো, আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে। হ্যাঁ, আর একটা বিষয় বলি, তোমরা একটুখানি রুটিন করে নেবে। দেখো রুটিন ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু হয় না। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে গোল পোস্ট যদি তুলে নেওয়া হয় তাহলে ফুটবল খেলার যেমন কোনো মানে থাকে না, সেরকম ভাবে তোমার যদি কোনো প্ল্যানিং যদি না থাকে, তাহলে কিন্তু পড়াশোনা করে আমার মনে হয় যে খুব একটা তুমি সিলেবাসকে ম্যানেজ করতে পারবে না। দেখো আমি বলছি না যে আমি প্রচন্ড মানে হয়তো আমি পেয়ে গেছি বলে সেই কারণের জন্য আমি বলছি না। আমি আমার রুটিনটা বলছি, আমি যেভাবে চলি সেটা বলছি। যেমন ধরা যাক আমি সকালবেলা প্রতিদিন 5:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে একটু মর্নিং ওয়াক করি যেরকম হয়, কিন্তু ওই মর্নিং ওয়াকের সময় ওটা কিন্তু আমার খুব ভাইটাল। ওই সময়ে অর্থাৎ ওই যে 30 মিনিট বা 40 মিনিট হাঁটতে হাঁটতে আমি সারা দিনের কিন্তু আমি প্ল্যানিং করে নিই। তার মানে একদম আর্লি মর্নিং উঠে তোমার সারা দিনটা তোমার হাতে যে 24টা ঘন্টা আছে, এটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, একদম প্রথমেই দিনের প্রথমেই তুমি সেটাকে প্ল্যানিং করে নেবে। তুমি একটা ঠিক করে নেবে যে এই টপিকসগুলো তুমি কভার করবে। এই যে কয়েকদিন, যে কদিন এক্সামিনেশনের বাকি আছে, সেই কয়েকদিনে প্রতিটা মানে দিনেতে কি কি করবে, সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকে প্ল্যানিং করে নেবে। আমি বলছি না যে আমার মতো হাঁটতে যাও অথবা এ করো, সেটা আমি বলছি না। তুমি বিছানাতে বসেও সেটা প্ল্যানিং করে নেবে, 15 থেকে 20 মিনিট প্ল্যানিং করে নেবে যে কোন বিষয়গুলো পড়বে। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে পড়া শুরু করতে যাবে না। প্রথমে আগে চোখ বুজে চিন্তা করে নাও, সিলেবাসটাকে একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে। সিলেবাসটা দেখে ঠিক করে নাও যে প্রতিদিন তুমি কোন অংশগুলো পড়বে, ঠিক আছে? এবং আবারও বলছি, প্রচন্ড ঠান্ডা মাথায় কিন্তু এই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। খুব হুটোপাটি করে যে আমার কিছু পড়া হয়নি, অন্যান্যরা সব পড়ে ফেলছে, অন্যান্যরা কি করছে সেগুলো ভাবতে গেলে হবে না। তুমি তোমার নিজের মতো করে তুমি নিরবিচ্ছিন্নভাবে তুমি প্রিপারেশন নাও, তবেই কিন্তু এই এক্সামিনেশনে ক্র্যাক করতে পারবে। এবং ব্রেন কিন্তু প্রচন্ড তোমাকে কুল ব্রেন হতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় কিন্তু একটা সুযোগ এসেছে অনেকদিন পরে, তাহলে ঠান্ডা মাথায় এটাকে ইউটিলাইজ করতে হবে। হুম। এবং আমার মনে হয়, আশা করি তোমরা সেটা করতে পারবে। আরেকটা বিষয় বলি, ধরা যাক এই যে মনোমিতা ছিল, এখন হ্যাঁ মনোমিতা আছে। পিএসসির বা মাদ্রাসা সার্ভিস কমিশনের আমি যখন ইন্টারভিউ যখন অনেকেই দিয়েছো তোমরা, প্লাস অনেকে আছে তারা অন্যান্য সাবজেক্টের ছিল, আমি সত্যি সত্যি বলছি যে তাদের এত ভালো ব্যবহার আমি পেয়েছি অন্যান্য সাবজেক্টে। যেমন ধরো যাক কেউ পলিটিক্যাল সায়েন্সে আছে, কেউ ম্যাথামেটিক্সে আছে, হ্যাঁ, তখন আমাকে কয়েকজন টিচার মানে আমার দাদা কয়েকজনকে আমাকে এক্সপার্টকে নিতে হয়েছিল, কিন্তু তাদের এত ভালো ব্যবহার আমি পেয়েছি, তখন আমার শুধু এটাই মনে হতো যে এরা কেন এত ডিপ্রাইভড হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকেই প্রত্যেকের থেকেই খুব ভালো ব্যবহার পেয়েছি, ওটা কিন্তু আমার কাছে একটা খুব ভালো আমার এক্সপিরিয়েন্স আমার হয়েছে যখন মাদ্রাসার ইন্টারভিউটা, যে মক ইন্টারভিউ যেগুলো কন্ডাক্ট করেছিলাম কয়েকজনের, হ্যাঁ, খুবই ভালো ব্যবহার পেয়েছি। এবং ইভেন যে লাস্ট যে 3টে ব্যাচেও আমি পড়িয়েছি, সবাই খুব কোঅপারেটিভ। হয়তো অনেক সময় সময়ের আমার হাতে টাইম থাকে না বলে দেখেছো যে নোটসগুলোকে হাতে লিখে লিখে তৈরি করি, এমসিকিউ আবার আমাকে তৈরি করতে হবে, এবং এগুলো আমার জন্যও যেমন আমার তো করতে ভালো লাগে, প্লাস তোমাদেরও সুবিধে হবে। এবং সেই কারণের জন্য হয়তো আমি অনেক সময় তোমাদের ফোন করলে হয়তো আমি রেসপন্স করতে পারি না, কিন্তু তার মানে এটা নয় যে এটা ভাববে না যে স্যার কোথায় চলে গেলেন, এরকম নয়। কিংবা হয়তো তুমি কোনো পেমেন্ট করলে হয়তো দুদিন একদিন হয়তো আমি নোটস দিতে পারলাম না, তোমরা টেনশন করবে না, ঠিক আছে? সুতরাং হয়তো ফোন করলে হয়তো কথা বলার, ধরা যাক আমি কোনো এখন যেমন আমি ক্লাস করছি, তো এখন কেউ ফোন করলে আমাকে পাবেই না, ঠিক আছে? এরকম বিভিন্ন সময় তো ব্যস্ত থাকি,
তো এরকম ভাববে না যে তোমাদের থেকে দূরে সরে গেছি। দেখো যখন ঠিক আমার মনে হবে যে তোমাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলা প্রয়োজন বা ডিরেক্টলি আমার আসা দরকার, তখনই কিন্তু আমি ঠিক এসে যাব। ঠিক আছে, এটুকু তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিকই তোমাদেরকে রিপ্লাই দেবো। অনেক সময় ফোন করলে পাবে না, কিন্তু তার মানে এরকম ভাববে না যে স্যার আমাকে রিপ্লাই দেন না, বা তোমার যেন খারাপ না লাগে, এটা আমি বলছি। কারণ বিষয়টা আমার জীবনে হয়েছিল বলে সেই জন্য বলছি। আমি যে স্যারের কাছে বিএসসিতে পড়তাম, স্যার আমাকে 1 বছর চিনতেই পারেননি। চিনতে পারেননি বলতে, আমি তো খুব ইন্ট্রোভার্ট ছিলাম, আমি একদম কোণে বসে থাকতাম। তারপরে দেখলাম যে স্যার বলছে যে তুই কোথা থেকে এলি, তুই কবে পড়তে এলি। তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি ভাবছি যে স্যারের কাছে আমি এতদিন পড়তাম, স্যার তো আমাকে চেনেনই না। খুবই খারাপ লেগেছিল। তো এই খারাপ লাগা, তোমরা যখন কোনো ফোন করো অথবা কোনো এসএমএস করো, হয়তো আমি রেসপন্স দিতে পারি না, তোমাদের সেম কাইন্ড অফ খারাপ খারাপ লাগা হয়তো তোমাদেরও থাকবে, কারণ ওই খারাপ লাগা আমি ফেস করে এসেছি। কিন্তু অনেক সময় সময় থাকে না, তো সেই জন্য আমি রিপ্লাই দিতে পারি না। তো এতে তোমরা কিন্তু কিছু মনে করবে না, টেনশন করবে না। ঠিক আছে, আমি যেটা বলবো ঠিকই আমি সেটা করবো, আর যেটা করতে পারবো না আমি সেটা তোমাদেরকে বলে দেবো, যেটা আমার পক্ষে পসিবল নয়। যেমন অনেকে তোমরা বলছিলে যে পিজি লেভেলের নোটসগুলো স্যার অ্যারেঞ্জ করে দিন। এবার প্রত্যেকটা টপিকস যদি আমাকে অ্যারেঞ্জ করতে হয়, আমার কিন্তু একটু সময় লাগবে। তো সেই সময়টা নেওয়ার জন্যই অনেকে হয়তো ভাবতে পারে যে স্যার কিছুই বলছে না, খালি অনেক দিন ধরে শুধু বলেই যাচ্ছে করছি 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 করছি। কিন্তু সমস্ত টপিকসগুলো লিখে তৈরি করা, কোয়ালিটি সম্পন্ন মেটেরিয়ালস তৈরি করার জন্য একটু সময় মানে দিতেই হবে, না হলে কিন্তু তাড়াহুড়ো করে কাজ হবে না। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? দেখো, হুম, এবার বলো। আচ্ছা, আলো চক্রবর্তী, হ্যাঁ আলো বলো, কি বলছো বলো। দেখো এখনো এটা, আবারও বলছি যে এটা এখনো 100% ক্লিয়ার নয় যে তোমরা দিতে পারবে কিনা। যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, জেনারেল বুদ্ধিতে এটাই বলে যে দিতে পারবে। দুটো ওয়ার্ড আছে এক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট, এবং নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে টিচাররা এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাবেন না, তারা কেবলমাত্র এজের রিল্যাক্সেশন পাবেন। সুতরাং এই দুটো যে কি ওয়ার্ড, এখান থেকে এটাই প্রমাণিত হয় যে নতুন করে সবকিছু নতুন করে করতে হবে। তো সেটা যদি করতে হয়, সবাইয়ের চান্স পাওয়াটাই উচিত। কিন্তু এখনো এর 100% ক্ল্যারিফিকেশন গভর্নমেন্টও বলেছেন, প্লাস সিএমও বলেছেন, যেটা সেটা হচ্ছে যে যারা আইনজীবী আছেন, তো তারা তাদের সঙ্গে ক্ল্যারিফিকেশন করে এটা বলবেন যে কি প্রসেসটা হবে। এটা নোটিফিকেশন পাবলিশ না হওয়া পর্যন্ত এটা 100% বলা যাচ্ছে না। তাহলে এই মুহূর্তে তোমরা কি করবে, যারা ফ্রেশার আছো তাদেরকে আমি বলেছি যেটা করতে, সেটা হচ্ছে যে তোমরা সিবিএসসি বোর্ডের একটা বায়োলজি বই কিনে নাও। সেখানে 11-12 লেভেলের যে বেস যেটা আছে, সেই বেসটাকে তোমরা তৈরি করো। এই কয়েকদিন, যতদিন না পর্যন্ত নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন তো মে মাসের মধ্যেই চলে আসবে, যতদিন না নোটিফিকেশন আসছে ততদিনই এই কাজটা করো। এবং তার সঙ্গে সঙ্গে নিটের যে এমসিকিউ যেগুলো আছে, এবং সাঁতরা পাবলিকেশনের একটা এমসিকিউ বই কিনে নাও, সেখান থেকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, আপাতত এই কাজগুলো করো যারা ফ্রেশ আছো। একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও যে তোমাদেরকেও পরীক্ষা মানে হয়তো দিতে হতে পারে। আমার মনে হয় এটা 80% চান্স আছে। এবার দেখা যাক কি হয়, যেরকম ভাবে নোটিফিকেশন পাবলিশড হবে সেরকম। যারা ফ্রেশার্স আছো তাদের এখনই আমার নোটস কেনার দরকার নেই। তোমরা পরে যখন নোটিফিকেশন দেবে তখন তোমরা কিনতে পারো। ঠিক আছে, আলো বোঝাতে পেরেছে? আচ্ছা স্যার, হুম, হ্যাঁ। আচ্ছা, একটা কথা হ্যাঁ বলছিলাম, বলো। হুম, ফার্স্ট ফেজ নিলে আচ্ছা ওটাকে তুমি ধরা যাক এসএলএসটি তে হয়তো 2-1টা টপিকস হয়তো এক্সট্রা আছে, আমি বলছি। ঠিক আছে, আবার ধরো পিএসসি তে হয়তো কিছু কিছু টপিকস এক্সট্রা আছে, কিন্তু তোমরা যারা যারা পিএসসির নোটস তোমরা যারা পারচেস করেছো, তাদেরকে আবার আবার আমি জুলজির এসএসসির যে নোটসের যে লিস্ট তোমাদেরকে দেখালাম, সেটা আবার তোমাদেরকে সেন্ড করে দেব। ঠিক আছে, এবার তোমরা দেখে নেবে যে কোনগুলো, হ্যাঁ যদি ডাবল যদি হয়েও যায় সেগুলোকে বাদ দিয়ে দেবে, যেগুলো এক্সট্রা আছে তো সেগুলোকে একটু তোমরা মানে ডাউনলোড করে নেবে। এক্ষেত্রে তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, কেউ হয়তো বোটানির নোটস কিনেছে, তাদেরকে আবার আমি বোটানির নোটসগুলো, এসএসসির বোটানির নোটসগুলো আবার তাকে আমি সেন্ড করে দেবো। এরকম নয় যে পিএসসির জন্য আলাদা কিনতে হবে, কোন একটা পার্টিকুলার সাবজেক্ট এসএসসির জন্য আলাদা কিনতে হবে, এরকম নয়। ঠিক আছে, আচ্ছা স্যার, বোটানিক্যাল তো সেম তাই তো? হ্যাঁ বোটানি তুমি নোটস নিয়েছো? না, আমি হ্যাঁ, নোটস নিইনি এখনো। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে করেছিলাম, হুম হুম, এখনো নিয়ে উঠতে পারিনি একটু অসুবিধার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বোটানিরও সেম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর একবার পেমেন্ট করলে আর ওটা ডবল পেমেন্ট করতে হবে না, তাই তো? ডবল না না, পিএসসি তে ধরা যাক তুমি পিএসসির জন্য একবার পেমেন্ট করেছো, তুমি পেমেন্ট করনি তো? আচ্ছা, না না করিনি স্যার। হ্যাঁ, তুমি যদি বোটানির যদি নোটস যদি পারচেস করতে চাও, আমি বোটানির নোটস এসএসসির নোটস তোমাকে সেন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর টোটাল প্যাকেজটা 6000, তাই তো? হ্যাঁ, টোটাল প্যাকেজটা 6000 আছে, ঠিক আছে? মানে জুলজি, ফিজিওলজি, বোটানি। কিন্তু আমি তোমাকে এটুকু তোমাদেরকে বলবো, প্রথমে আগে একটা সাবজেক্ট নাও। একটা সাবজেক্ট নিয়ে মানে যখনই সবগুলো ঢুকবে না, তখন তোমার একটু অসুবিধা হবে। একটা সাবজেক্ট নাও, নিয়ে হ্যাঁ, নিয়ে 3 থেকে 4 দিন ওটাকে ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নিয়ে ওটাকে একটুখানি পড়ে দেখে নাও ঠিকঠাক সুইটেবল মনে হচ্ছে কিনা, তারপরে তোমরা টোটাল মানে যদি মনে হয় তখন তোমরা কিনবে। নাহলে একবারে অত কিনে হ্যান্ডেল করাটা একটু অসুবিধা। তুমি তো একদিনে বা 4-5 দিনে সবগুলো পড়ে ফেলতে পারবে না, ঠিক আছে? না না অনেক syllabus। হ্যাঁ, অনেক সিলেবাস এবং নোটসও অনেক, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর বলো, আর কি কি বলছো বলো। আচ্ছা, এবার বলি তাহলে তোমাদের গ্রুপেতে, এবার যে তোমরা যে এই যে গ্রুপেতে আছো, এই গ্রুপেই আমি সমস্ত আপডেট দেব। যে যে জিনিসগুলো আজকে আমি সেন্ড করব সেগুলো তোমাদেরকে বলছি। প্রথমেই যেটা বললাম, যে আমি যে মান্থ ওয়াইজ যে ক্লাস আমি যে নিয়েছি, সেই মান্থ ওয়াইজ ক্লাসের লিস্ট অর্থাৎ নোটসের লিস্ট আমি সেন্ড করব, একদম সামারি করে দিচ্ছি। হ্যাঁ, মান্থ ওয়াইজ দুরকম ভাবে তোমরা এই নোটস পারচেস করতে পারবে। নাম্বার 1 মান্থ ওয়াইজ, এবং নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। মান্থ ওয়াইজ তাহলে তুমি কিভাবে জানবে যে কোন মান্থের নেবে? আমি মান্থ ওয়াইজ ক্লাস লিস্ট তোমাদেরকে দিয়ে দেব। তোমার যদি মনে হয় যে এপ্রিল মাসের নেবে, তাহলে প্রত্যেক মাসের জন্য প্রাইস আমি 500 টাকা করে রেখেছি। তোমার যদি মনে হয় এপ্রিল মাসের নোটস তুমি কিনবে, তাহলে 500 টাকা পেমেন্ট করে 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং লিখে দেবে, তোমার নামটা লিখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে নোটসের মান্থটা লিখে দেবে। আমি 2-1 দিনের মধ্যে ওই সমস্ত নোটসগুলো তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? এবার কারো মনে হলো যে এপ্রিল নেবে, আগস্ট নেবে, অক্টোবর নেবে, লিস্ট দেখে তোমরা ঠিক করে নেবে যে কোন মাসের নোটসগুলো নেবে। সেইভাবে পেমেন্ট করবে, আমি সেরকম ভাবে তাদেরকে ইন্ডিভিজুয়ালি নোটসগুলোকে শেয়ার করে দেব। তাহলে আমার যে কাজ যেটা, সেটা হচ্ছে যে তোমাদেরকে ক্লাসের লিস্ট প্রোভাইড করা, ওই গ্রুপেতে ক্লাস লিস্ট প্রোভাইড করব, ঠিক আছে? এটা সবার কাছে ক্লিয়ার? সেকেন্ড সেকেন্ড হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে নোটস আছে, তো সাবজেক্ট ওয়াইজ নোটসের লিস্ট আমি তোমাদেরকে সেন্ড করব। তো এই লিস্টে কি আছে, এই যে আমি যেটা লিখেছি কোন সাবজেক্টে কতগুলো নোটস আছে, এটা দেখতে পাচ্ছ। তো এইটা সিম্পলি এটা তোমাদেরকে আমি সেন্ড করে দেব। তাহলে এক্ষেত্রে তোমরা 2-1 জন বলছিলে যে স্যার সিলেবাস কি হবে, তাহলে সিলেবাসটাও যেমন তোমরা পেয়ে যাবে, তার সাথে সাথে কোন টপিকসে কতগুলো নোটস আছে সেটাও তোমরা সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারবে। এবং দেখে নেওয়ার পরে সাবজেক্ট ওয়াইজ তোমরা এই নোটসগুলোকে পারচেস করতে পারবে। জুলজির জন্য আলাদাভাবে পারচেস করতে পারবে, বোটানির জন্য এবং ফিজিওলজির জন্য তোমরা আলাদাভাবে পারচেস করতে পারবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। নোটসের কালেকশন 18 তারিখ থেকে, আজকে যেমন 18 তারিখ, 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নোটসের কালেকশন করো। মে মাসে আবার আমি লাইভ ক্লাস শুরু করব, ঠিক আছে? তবে লাইভ ক্লাসের জন্য, যেহেতু লাইভ ক্লাস আমি নেব এবং তোমাদের বলেছি যে সপ্তাহে আমি মোটামুটিভাবে 3 দিন আমি তোমাদের লাইভ ক্লাস আমি কন্ডাক্ট করব, এবং লাইভ ক্লাস মোটামুটি 5 মাসের মধ্যে আমি টোটাল লাইভ ক্লাসের সমস্ত অংশ অত্যন্ত র্যাপিড রেটে আমি পড়াবো। কারণ খুব দ্রুত এসএসসি এক্সামিনেশন হবে, তাহলে চাপ তোমাদের ওপরেও যেমন থাকবে, আমার ওপরেও তেমন চাপটা থাকবে সিলেবাস শেষ করার। সেই জন্য খুব দ্রুততার সঙ্গে আমি সিলেবাস শেষ করব। এবং লাইভ ক্লাসের জন্য যেটা বলছিলাম, মান্থ ওয়াইজ আমি 200 টাকা করে পেমেন্ট আমি মানে রেখেছি, ঠিক আছে? এবার তোমার হয়তো মনে হলো যে মে মাসে তুমি করবে, জুন মাসে করবে না, তো সেরকম ভাবে করবে, পেমেন্ট করবে, আমি গ্রুপেতে অ্যাড করে দেবো। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবং ওই লাইভ ক্লাসে প্রত্যেকটা গ্রুপের আমি আবার এমসিকিউ দেবে, এক্ষেত্রে তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না এমসিকিউ এর জন্য। যেমন ডেভেলপমেন্টাল বায়োলজি যেদিন আমি পড়াবো, সেদিনেই ডেভেলপমেন্টাল বায়োলজির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, দেখো অনেক একগাদা কোয়েশ্চেন্স দিয়ে লাভ নেই, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেবে। এরকম গ্রুপ ওয়াইজ কোয়েশ্চেন্স আমি দেব যখন লাইভ ক্লাস নেব, কারণ লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গেই তো আমাকে মানে এমসিকিউ গুলোও তৈরি করতে হবে। তাহলে ধরো দেখ, ইনভার্টিব্রেটের আমি ক্লাস নিলাম, ইনভার্টিব্রেটের ক্লাস যেমন নেব তার সঙ্গে সঙ্গে এমসিকিউ তোমাদেরকে আমি সেন্ড করব, কিন্তু সেগুলো তোমাদের মে মাস থেকে এই বিষয়টা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আলাদাভাবে এই যে মক টেস্ট
এবার তুমি ওই এমসিকিউ দেখে সেগুলো তুমি তোমার নিজের মতো করে তুমি মক টেস্ট অথবা কিভাবে দেবে সেগুলো তুমি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারো। এখন তো তোমরা আর ছোট নেই যে এই পরীক্ষাটা দিতে হবে, ওখানে কত নাম্বার পেলাম কি পেলাম এরকম নয়, তোমাকে প্রিপারেশন নিতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো সেইভাবেই তোমাকে কিন্তু এগোতে হবে। আলাদাভাবে মক টেস্টের আর সময়ও হবে না। এমসিকিউ গুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো লাইভ গ্রুপের সঙ্গে সঙ্গে। এটুকু ক্লিয়ার হয়ে গেল? তাহলে আবার বলছি যে গ্রুপেতে যেটা দেবো সেটা হচ্ছে যে মান্থ ওয়াইজ ক্লাস লিস্ট, তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট ওয়াইজ এটা দিয়ে দেবো, এতে সিলেবাসও থাকবে, তার সঙ্গে সঙ্গে কোন টপিক্সে কতগুলো নোটস আছে সেটা তোমরা পেয়ে যাবে। এবং থার্ড যেটা বলা সেটা হচ্ছে যে এমসিকিউ এর যে বইগুলো তোমরা যেগুলো বলছিলে তার ফার্স্ট পেজ গুলোকে আমি তোমাদেরকে সেন্ড করে দেব। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়ে গেল? আর এই যে ভিডিও যেটা করলাম এর রেকর্ডটা তোমাদের গ্রুপেতে দিয়ে দেবো যাতে তোমরা দেখে নিতে পারো। সেটা কালকে সেটা দেবো, কারণ এটা অনেকটা ক্লাস করলাম তো, মানে প্রায় 1 ঘন্টা 40 মিনিট হলো, এটা আপলোড হতে একটু সময় লাগবে। তো সেটা কালকের মধ্যে তোমরা এই রেকর্ডটা পেয়ে যাবে। যেখানে যেখানে কনফিউশন আছে তোমরা দেখে নেবে। আর ফোন করলে দেখো আমি যেহেতু নোটসগুলো তৈরি করব প্লাস এমসিকিউ, সেই জন্য তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে আনসার দেব। ঠিক আছে? ক্লিয়ার? হয়তো 2-1 দিন হয়তো আমার দেরি হতে পারে, তো হোয়াটসঅ্যাপ করবে। ফোনে যদি না পাও মন খারাপ করবে না, টেনশনও করবে না। ঠিক আছে? হয়তো কোনো রিপ্লাই দিতে হয়তো দেরি হলো, এতে তোমরা খারাপ ভাববে না আমাকে। হ্যাঁ, এবার বলো কে কি বলছো বলো। বলছি যে এই হুম নতুন ক্যান্ডিডেট বলতে হুম এখানে কি করবে? তোমার এরকম হলো যে তোমার মনে হলো যে তুমি যে জানলে যে আজকে পরীক্ষা হচ্ছে, মানে পরীক্ষা তুমি দিতে পারবে আর 2 থেকে 3 মাস পরেই হচ্ছে তোমার পরীক্ষা হবে, তো তখন তুমি প্রিপারেশনটা কিভাবে করবে? ঠিক আছে? তুমি এই প্রশ্নটাই করছো। দেখো, হ্যাঁ হ্যাঁ, তুমি যেহেতু নতুন ক্যান্ডিডেট, দেখো মে মাসের মধ্যেই জেনে যাবে। তাহলে মে মাসের মধ্যে মোটামুটি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যদি পরীক্ষা যদি হয়ও, তুমি হাতে মোটামুটি 2 মাস না মোটামুটি 4 মাস, মিনিমাম তুমি 4 মাস হাতে সময় পাবে। তাহলে যদি 4 মাস যদি তুমি যদি হাতে যদি সময় পাও তাহলে খুব দ্রুত মানে তখন তোমাকে কিন্তু সিলেবাস দেখে নিজেকে প্ল্যানিং, তখন তোমাকে এটা করতে হবে যে 11-12 লেভেলের বই তোমাকে পড়তে হবে। 1 নাম্বার যেটা বললাম, সিবিএসসি বোর্ডের একটা বই 11-12 এর টোটাল ভালো করে সেটা পড়বে। করার পরে সেটা হচ্ছে নিট এবং তার সঙ্গে সঙ্গে এসএলএসটির যে কোয়েশ্চেন, যে কয়েকটা এমসিকিউ বই বললাম সেগুলো প্র্যাকটিস করবে। এবং তারপরে যে টপিকসগুলো এক্সট্রা আছে একটু সিলেবাস দেখে নেবে যে কোন টপিকসগুলো এক্সট্রা আছে। যেমন ধরো যা ক্লাসিফিকেশন অফ মেজর ফাইল আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল, ওটা তুমি 11-12 লেভেল থেকে পড়ে ফেলেছো। কিন্তু যে টপিকসগুলো এক্সট্রা আছে যেমন প্যারাপোডিয়া, টিনিডিয়াম, বুক লাং, ঠিক আছে, এগুলো তখন তোমাকে পার্টিকুলারলি এগুলো পড়ে নিতে হবে এবং এইভাবেই তখন তোমাকে দ্রুততার সঙ্গে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? তবে আমার মনে হয় যে তুমি কিছুটা সময় হাতেতে পাবে। হুম তো সেই কারণের জন্যই যে 2 মাস কিংবা 1 মাস এরকম ব্যাপারটা হবে না। তখন তোমাকে খুব দ্রুততার সঙ্গে 11-12 লেভেলের বই পড়তে হবে আর এমসিকিউ প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে সায়ন? হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু এটাই করতে হবে, এছাড়া আদারওয়াইজ কোনো উপায় নেই। তখন থিওরি অতটা ডিটেলসে পড়ারও তুমি সময় পাবে না। হুম ঠিক আছে? তখন সিলেবাসে দেখে নেবে যে কোন টপিকসগুলো 11-12 লেভেলে নেই। যেমন ডেভেলপমেন্টাল বায়োলজি নেই, তখন ডেভেলপমেন্টাল বায়োলজি তোমাকে পড়তে হবে। কিন্তু যেগুলো 11-12 লেভেলে আছে তখন মানে সেগুলো তখন তোমার সেগুলো তখন আর এসএসসির এখান থেকে না পড়লেও চলবে, যদি হাতে যদি সময় কম থাকে সেই সেই হিসাবে বলছে। ঠিক আছে? আদারওয়াইজ সবকিছু পড়তে হবে। হুম এবং মনে রাখবে এই পরীক্ষাতে কিন্তু একটা কোয়েশ্চেন্সই কিন্তু ভাইটাল। 0.5 কিন্তু র্যাঙ্ক কিন্তু ভাইটাল হয়ে যাবে। সেই জন্য 1 ইঞ্চি জমিও ছাড়লে হবে না, প্রিপারেশন একদম নিরবিচ্ছিন্ন হতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার আর বলছি হ্যাঁ বলছি যে তুমি হয়তো ভাবছো যে তাহলে এত পেলে তুমি মোটামুটি একটা সিকিউরড জায়গাতে থাকবে, কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে কাট অফ যেহেতু হচ্ছে চেঞ্জ হয়, তো সেই কারণের জন্য এটা কখনোই বলা যায় না যে এত মার্কস পেলে তুমি সিকিউর জায়গাতে থাকবে। তোমাকে শুধু বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে। কি বললাম বোঝাতে পেরেছে? ঠিক আছে? সেই হ্যাঁ, এটাই মেনলি কাজটা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? দেখো যখনই আমরা ভাববো যে আগে কাট অফ কত ছিল, তখনই তুমি কি ভাবছো? তখন আমরা সেফ খেলার চেষ্টা করছি। আমরা ভাবছি যে এত পেলেই আমি হয়তো সেফ হয়ে যাব। কিন্তু ব্যাপারটা সেরকম নয়, কাট অফ চেঞ্জ হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে।
তোমাকে বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করতে হবে, এটাই মেন ব্যাপার। ঠিক আছে? সেই অনেক সময় দেখবে যে ক্রিকেটাররা যখন খেলেন যে প্রত্যেকটা বল কিন্তু তারা কিন্তু মানে তার জন্য মাইন্ড সেট করেন। ঠিক আছে? তো সেরকম প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য তোমাকে মাইন্ড সেট করতে হবে এবং ইকুয়ালি ইম্পর্টেন্সই দিতে হবে এবং ইকুয়ালি তোমাকে সিরিয়াস হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর বলো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আর কে কি বলছো বলো? আর এই লিস্টগুলোও তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি দেখবে, দেখে তারপর ডিসিশন নেবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে। এটা এখনো ক্লিয়ার না, এটা আগেও বলেছি। ঠিক আছে? মোবাইল রিচার্জ ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার স্যার। বোটানি, আচ্ছা সায়ন্তে এটা বললে ইংলিশে বোটানি নোটস কম আছে নাকি? না না, ইংলিশে সমস্ত নোটসই আছে, সমস্ত কভার করা আছে, ইংলিশেই সব নোটস আছে। ঠিক আছে? নোটিফিকেশন আসবে না, তারপরে আপনি লাইভ ক্লাস করেন চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, নোটস দেওয়ার পরে লাইভ ক্লাসটা। হ্যাঁ, নোটিফিকেশনের পরে আচ্ছা সায়ন বলি, এসএসসি নোটিফিকেশনের পরে, এসএসসি নোটিফিকেশনের পরেও যেমন এটা করব, তার সঙ্গে সঙ্গে আমি মে মাস থেকেই কিন্তু লাইভ ক্লাস আমি নিচ্ছি। ঠিক আছে? সায়ন শুনছো? আচ্ছা, যদি হ্যাঁ, এবার হচ্ছে যে যারা ফ্রেশার্স আছো তারা হয়তো ভাবছো যে এখন তারা জয়েন হয়তো তারা নাও করতে পারে। তো সেই জন্য ঠিক আছে, আমি অবশ্যই আমি নেব। ঠিক আছে? আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি, আমি অবশ্যই নেব। বলছি তো কি আমি লাইভ ক্লাস লাইভ ক্লাসে তুমি জয়েন করে যেতে পারো। হ্যাঁ, তুমি লাইভ ক্লাস, তুমি বাংলা, হ্যাঁ বাংলা কথা বুঝতে পারবে তো, মানে পড়ালে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি লাইভ ক্লাসে তাহলে মে মাস থেকে জয়েন করে যাবে। হ্যাঁ, ঠিক আছে। বলছি নট কি আফটার নোটিফিকেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোটস আফটার নোটিফিকেশন নেবে, আফটার পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন ইউ ক্যান পারচেজ দ্য নোটস। ঠিক আছে? আদারওয়াইজ এখন তোমার কেনার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ যদি এরকম হয়ে যায় যে ফ্রেশাররা মানে যদি এর না হয়, ঠিক আছে সেটা পরের ব্যাপার। নোটিফিকেশন পাবলিশ করার পরে যারা ফ্রেশার আছো তারা নোটস কালেকশন করবে। ঠিক আছে? আচ্ছা, আরো অনেক ভালো ভালো, যাই হোক। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার তোমাদের সঙ্গে মে মাসে আমার লাইভলি দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? সায়ন প্লাস অয়নাভ সবাই আছো। হ্যাঁ, আবার মে মাসে দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।